জিল্লু ভাই, এটা তো ওপেন টু অল না? Open to all, right? ওকে। Recording in progress. Good morning, everyone. Center for Governance Studies CGS এর পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই ওয়েবিনার নির্বিচার প্রাণনাশ বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। যারা আলোচনায় অংশ নেবেন তাদেরকে স্বাগত যেসব সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য রয়েছেন তাদেরকে, এবং সেই সঙ্গে এই ওয়েবিনারটি সিজিএস এর ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং টুইটার পেজে সম্প্রচারিত হচ্ছে। সো ফেসবুক, ইউটিউব এবং টুইটারে যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাই। এক কথায় এটি বাংলাদেশের প্রধান সংকট কি 51 বছর বয়স বাংলাদেশের, এবং আমরা স্বাধীনতার মাসে কথা বলছি। এখনো পর্যন্ত বললে এক কথায় যদি কেউ জানতে চায় তাহলে বলতে হবে যে বাংলাদেশের প্রধান সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট। এবং এই গণতন্ত্রের সংকট কিভাবে আমরা বুঝবো সেটি যদি বুঝতে চাই তাহলে এটি বলাই যায় আরেক কথায় যে এখানে মানবাধিকারের সংকটটা প্রকট, মানুষের অধিকার কোনো অর্থে নেই, এবং সেই অধিকার যে নেই সেটি বুঝবার জন্য চারটে বিষয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এখানে মানুষের অধিকারের সংকট প্রতিফলিত হয়। এখানে মানুষের ভোট দিতে পারে না, ভোটের সংকট আছে, নির্বাচন ঠিকঠাক মতো হয় না, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, অর্থাৎ আইনের শাসন এখানে নেই, এখানে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের মতো ঘটনা ঘটে, মানুষ জানে না বা পরিবারের সদস্যও জানে না তার পরিবারের সদস্য একজন বা স্বজন আছে কিভাবে ফিরবে কিনা, জীবিত না মৃত সেটা জানতে পারে না। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটি কালো আইন বাংলাদেশে রয়েছে, যে আইনের ফলে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে না, তার চিন্তার স্বাধীনতা নেই, সাংবাদিকরা ঠিকঠাক মতো লিখতে পারেন না। তো এইসব বিষয় নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ অনেকদিন ধরেই কাজ করছে, এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর পক্ষ থেকে 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এটি গবেষণা করে, এবং সেই গবেষণার শিরোনাম হচ্ছে এক্সিকিউশনস অ্যাট উইল, এক্সট্রাজুডিশিয়াল কিলিংস বাই স্টেট অ্যাক্টরস ইন বাংলাদেশ, অর্থাৎ নির্বিচার প্রাণনাশ বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এই গবেষণাটির মুখ্য গবেষক প্রফেসর আলী রিয়াজ আমাদের সকলেরই পরিচিত, এবং তার সঙ্গে একটি টিম সিজিএস এর পক্ষ থেকে কাজ করেন। আজকে মূলত ওই গবেষণার ফলাফল আমরা প্রকাশ করবো এই ওয়েবিনারের মধ্য দিয়ে। ডক্টর আলী রিয়াজ ছাড়াও আজকের এই আলোচনায় সভাপতিত্ব করবেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, চেয়ারম্যান সিজিএস। আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিক, অংশ নেবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান, এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। আমি অনুষ্ঠানের শুরুতেই অর্থাৎ সূচনায় যে গবেষণার কথা আমি বলছিলাম সেই গবেষণার প্রতিবেদন প্রকাশ করবার জন্য, উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ এর প্রেসিডেন্ট, আটলান্টিক কাউন্সিলের মাউন্ট রেসিডেন্ট সিনিয়র ফেলো, এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উপদেষ্টা ডক্টর আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ জিল্লুর। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যে গবেষণার ফলাফল প্রকাশ করা হবে তার পূর্ণাঙ্গ বিবরণী রিপোর্টটি সিজিএস এর ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই সকলের জন্য উন্মুক্ত করা হবে। এই গবেষণা কাজটির আমি চেষ্টা করছি।
স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ধন্যবাদ। আম, আমাদের এই গবেষণার শিরোনাম এক্সিকিউশনস এট উইল। আমাদের লক্ষ্য ছিল যে গত 3 বছর যাবৎ বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে সেগুলি বিষয়ে বিস্তারিত তথ্যাদি সংগ্রহ করা। আমার সঙ্গে এই গবেষণা কাজে সহযোগিতা করেছেন মাহতাবউদ্দিন চৌধুরী, দীপাঞ্জলি রায়, সুরাইয়া জাহিদ, সুমাইয়া জাহিদ এবং আরমান মিয়া। বাংলাদেশে দীর্ঘদিন যাবতই যে বিষয়টি আলোচিত হয়ে থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু এ বিষয়ে সরকার সবসময় অস্বীকার করে এসছে যে এই ধরনের কোনো ঘটনাই আসতে পারে না। আপনাদের হয়তো মনে থাকবে যে 2019 সালে যখন বাংলাদেশ জাতিসংঘের একটা কমিটির বৈঠকে উপস্থিত ছিল, কমিটি এগেইনস্ট টর্চার, সেখানে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশে কোন রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না। 2018 সালে তখন র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ, প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শব্দটাই ভুল। ফলে একদিকে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে এগুলি অস্বীকার করা হয়েছে, কিন্তু আবার যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে বাংলাদেশের ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন সরকারের মন্ত্রী এবং নেতারা বিভিন্ন সময় যেগুলি উল্লেখ করেছেন তাতে এক ধরনের বৈধতা দেওয়ারই চেষ্টা করা হয়েছে। যেমন ধরুন 2020 সালের দিকে জার্মান বেতার ডয়চে ভেলেকে দেওয়ার সাক্ষাৎকারে আমির হোসেন আবু বলেছিলেন যে জাতীয় প্রয়োজনে ক্রসফায়ার করা হয়। ক্রসফায়ার যেটি আসলে এক ধরনের ইউফেমিজম, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে যেভাবে সরকার বর্ণনা করে থাকে সেটাকে তিনি এক ধরনের পরিকল্পিত বিষয় বলে প্রায় উপস্থাপন করেছিলেন। এখন সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ধরনের নির্দেশ দেওয়া হয়েছে তাতে যদিও একথা অবশ্যই নেই যে তারা আসলে আইন বহির্ভূত ভাবে বা বিচার বহির্ভূত ভাবে কোন রকম কার্যক্রম করতে পারে, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন সময় যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর অফিসাররা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা সরকারের দ্বারা পুরস্কৃত হয়েছে। উদাহরণ হিসেবে সম্প্রতি সবচেয়ে আলোচিত প্রদীপ কুমার দাসের কথা আমরা বলতে পারি। 2019 সালে তিনি যখন পদক পান, যে 6টি ঘটনার জন্য সর্বোচ্চ পুলিশ পদক পান, তার জন্য যে 6টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল প্রত্যেকটাই ক্ষেত্রে দেখা গেছে যে কথিত অপরাধীরা মারা গেছেন, তাদের কোনো বিচার হয়নি, তার আগেই তারা মারা গেছেন, অভিযানের সময় মারা গেছে, তারপরে তিনি পুরস্কৃত হয়েছেন। এই জন্য ক্ষমতাসীনদের অনেকে বলছেন যে এর প্রয়োজন আছে। শুধুমাত্র আমির হোসেন আমু নয়, আপনাদের মনে আছে শাহজাহান খান এবং সাম্প্রতিক কালে সিজিএস এর পক্ষ থেকে আয়োজিত একটি ওয়েবিনারে ওই কথা সরকারের পক্ষ থেকে বলবার চেষ্টা করেছেন যে ক্রসফায়ারের প্রয়োজন আছে। ফলে আমরা দুটো অবস্থান দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে এক ধরনের অস্বীকৃতি, অন্যদিকে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপগুলো আসলে এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকে অন্তত পক্ষে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাম্প্রতিককালে একটা মামলা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেটা হচ্ছে যে সেনা মোহাম্মদ রাশেদ খান এবং সেনা 2020 সালের 31 জুলাই হত্যার শিকার হন। সর্বশেষ 31শে জানুয়ারি সেই বিচার প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে আমি বলবো সেটি সমাপ্ত হয়েছে এবং সেখানে যে মামলার যে রায় দেয়া হয়েছে সেই রায়ে ওসি কুমার দাস, লিয়াকত আইকে মৃত্যুদণ্ড, একজন আসামিকে যাবজ্জীবন দেওয়া হচ্ছে। রায়ের বড় বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যদি আমরা রায়ের যেই অবজারভেশন আদালতে সেগুলো যদি লক্ষ্য করি সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে ওই রায়ের অবজারভেশনও বলা হয়েছে যে প্রদীপ কুমার দাসের হাতে নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে 205 নম্বর ছিলেন সিনা, তার মানে তার আগে 204টি ঘটনা ঘটেছে এবং এই 204টি ঘটনার ক্ষেত্রে কোথাও আসলে বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। শুধু তাই না, রায়ে আদালতের পর্যবেক্ষণে এটাও বলা হয়েছিল যে রাষ্ট্রপক্ষ থেকে 104 জনের নাম এবং ঠিকানা দেওয়া হয়েছে যারা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অর্থাৎ হচ্ছে যে এখন আদালতেই আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের পরোক্ষ স্বীকৃতি মিলছে যে আসলে বাংলাদেশে ধরনের বিচার এই যে প্রশ্ন হচ্ছে যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে কি বুঝবো? সুস্পষ্টভাবে আইনের মধ্যে সেটা নেই, কিন্তু আমরা
এই প্রকল্পের জন্য যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা দুটো জায়গা থেকে এটার এক ধরনের ডেফিনেশন বা এক ধরনের সংজ্ঞা খুঁজে বের করার চেষ্টা করেছি। যুক্তরাষ্ট্রের যে টর্চার ভিকটিম প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে, যেটা 1992 সালে এখানে তৈরি করা হয়েছে, সেখানে খুব সুস্পষ্টভাবে একটা সংজ্ঞা দেয়া হয়েছে। কিন্তু সেটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে নাগরিকদের কাছে স্বীকৃত আইনের অধীনে পরিচালিত বিচার প্রক্রিয়া বা নিয়মিত আদালত কর্তৃক প্রদত্ত রায় ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে সংগঠিত। এবং ট্রায়াল ইন্টারন্যাশনাল আসলে দীর্ঘদিন যাবত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সারা দুনিয়ায় বিভিন্ন রকম বাহিনীর যে দায় মুক্তির ব্যবস্থা আছে সেগুলোর বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে। তারা একভাবে ডিফাইন করেন, তারা আসলে একটা সংজ্ঞা দেন যে ন্যায্য এবং নিরপেক্ষ পদ্ধতিতে বিচার নিশ্চিত না করে এবং আদালতের কোন রকম রায় ছাড়াই যখন কোনো ব্যক্তিকে রাষ্ট্রযন্ত্র বোঝাচ্ছেন, যে আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে, রাষ্ট্রের মিলিশিয়া হতে পারে, রাষ্ট্রের এক ধরনের সমর্থন থাকতে পারে, যখন উদ্দেশ্য প্রণোদিত ভাবে হত্যা করা হয়। দুটো ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখবো যে বলা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, বলা হচ্ছে যে আদালতে যে বিচারিক প্রক্রিয়া সেটা থেকে নাগরিককে করা হচ্ছে, সেইগুলোকে আমরা ধরে নেব যেগুলি হচ্ছে বিচার বহির্ভূত। এই সংজ্ঞার আলোকেই আসলে আমরা এই প্রকল্পে দেখার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে আমাদের বলা দরকার, স্মরণ করা দরকার যে বাংলাদেশে যদিও বিচার বহির্ভূত পরেই দেখি 1972 থেকে 75 সাল, সেই সময় বিরোধী মত করার চেষ্টা করা হয়েছে এবং সে সময় বিভিন্ন অভিযোগ হয়েছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে জানেন। যেমন ধরুন সরবরাহ পার্টির নেতা সিরাজ শিকদার মৃত্যু তার মধ্যে একটা অন্যতম সবচেয়ে আলোচিত, সবচেয়ে পরিচিত, কিন্তু একমাত্র ঘটনা নয়। পরবর্তী সময় অর্থাৎ পরবর্তী 15 বছর যখন বাংলাদেশে কার্যত সেনাবাহিনী শাসন জারি থেকেছে, সে সময় কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে জাতীয় 4 জন নেতাকে জেলের ভেতরে এবং এই ধরনের হত্যাকাণ্ড আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা যেমন 72-75 ক্ষেত্রে সে স্বীকারের কথা উল্লেখ করি, আমাদের অবশ্যই 75-90 পর্যায়ে এই যে 4 জন জাতীয় নেতা যারা আসলে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এই সময় আমরা আরো দেখতে পেয়েছি যে সামরিক বাহিনীর ভেতর থেকে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক নেতা কর্মীদেরকে এবং সাধারণ নাগরিকরাও দেশে বিভিন্ন এলাকায় নির্যাতনের শিকার হয়েছেন এবং ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা আসলে বিচারের সুযোগ পাননি এবং তাদেরকে হত্যা করা হয়েছে। 1990 সালে যখন বাংলাদেশে গণ আন্দোলনের মধ্য দিয়ে সামরিক শাসনের অবসান ঘটে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হবে, তখন থেকে আমরা লক্ষ্য করি যে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা হ্রাস পেয়েছে। আমি কিছুটা বলি এই কারণে যে উল্লেখযোগ্যভাবে এই বিবেচনা থেকে যে কোনো রাষ্ট্রে এটা উপস্থিতি আসলে প্রমাণ করে যে আইনের শাসন অত্যন্ত দুর্বল, ক্ষেত্র বিশেষে অনুপস্থিত। যেমন ধরুন 1997 সালে বাংলাদেশে 17টি হেফাজতে মৃত্যু সংঘটিত হয়েছিল বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের হিসাব দিয়েছে, অর্থাৎ ছিল। কিন্তু সে সময় আমরা হেফাজতে মৃত্যুর কথা যতটুকু শুনেছি, বন্দুক যুদ্ধ কিংবা ধরুন ক্রসফায়ার, এই ধরনের তথ্য কিন্তু আমাদের হাতে খুব একটা নেই। আমি বলছি না যে একেবারে অনুপস্থিত ছিল, কিন্তু আমরা দেখতে পাই যে একটা বড় রকমের ডিক্লাইন হয়েছিল সংখ্যা দিক থেকে। কিন্তু তার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম অর্থাৎ একটা বড় রকমের ব্যতিক্রম আছে এবং একটা বড় রকমের ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে বিএনপি সরকারের আমলে 2002 সালের 16 অক্টোবর থেকে 2003 সালের 9 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট বলে একটা নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়। এতে পুলিশ অংশগ্রহণ করেছে, সামরিক বাহিনী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সময় সংবাদপত্রে প্রকাশিত হিসেবে আমরা দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 40 জন ব্যক্তি তাদের আইন অধিকার পরবর্তী সময় তাদের দায় মুক্তিও দেয় বাংলাদেশের যে এই ধরনের আইনি অধিকার বঞ্চিত এক ধরনের দায় মুক্তি দিয়েছিল। সেই দায় মুক্তির ঘটনাটা পরবর্তী সময় বাংলাদেশের আদালত নাকচ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমরা এটা কখনোই অস্বীকার করতে পারবো না যে আসলে এরকম একটা বড় রকমের ঘটনা
বহুত সময় ধরে চলেছে এবং বাংলাদেশের সংবিধানের ব্যত্যয় হওয়া সত্ত্বেও বাংলাদেশের পার্লামেন্ট সেটা এক অর্থে গ্রহণ করে নিয়েছে এবং তাই মুক্তি দিয়েছে। এখন 2001 সাল থেকে যে হিসাব আমরা পাচ্ছি তাতে এই 18 বছরের সময় এটা অধিকার যে তথ্য দিয়েছে, অধিকার মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে অন্তত পক্ষে 3453 জন মারা গেছে। এবং এই যে সংখ্যাগুলো এর মধ্যে লক্ষ্য করার বিষয় যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের আগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। যেমন ধরুন এর আরো একটা দিক আছে যে আপনি যদি খেয়াল করে দেখেন আমরা দেখব যে 2004-05 সালের যখনই নির্বাচনের সময়টা ঘনিয়ে আসতে শুরু করছে তখনই আসলে বিচার বহির্ভূত সংখ্যা বাড়ছে। একইভাবে আমরা এটা 2013 সালে এসে দেখতে পাচ্ছি, আবার আমরা দেখতে পাচ্ছি 2018 সালে। এটার একটা রাজনৈতিক দিক তাহলে থেকে যাচ্ছে যেটা আমরা আগের তথ্যগুলোতে খুব সুস্পষ্টভাবে বুঝতে পারি। এবং এটাও আপনার একইভাবে আইন ও সালিশ কেন্দ্র যারা 2004 সাল থেকে এই হিসাবটা রাখছেন তারা বলছেন যে 3165 জন ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অর্থাৎ কার্যত আমরা দেখতে পাচ্ছি যে 2001 সালের পর থেকে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এইখানেই হচ্ছে উল্লেখ করার বিষয় সেটা হচ্ছে যে 1990 সালের পর থেকে আমরা 2001 সাল পর্যন্ত যে সময়টা কিংবা 2004 সাল পর্যন্ত যে সময়টা দেখতে পাই সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর আসলে কোনো প্যাটার্ন নেই। অর্থাৎ খুব সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারছি না যে নিয়মিতভাবে ঘটছে, আমরা বলতে পারছি না যে আসলে এক ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে এবং তাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা আমরা দেখতে পাচ্ছি এবং বড় রকমের ব্যতিক্রমটা হচ্ছে অপারেশন ক্লিন হার্টের ক্ষেত্রে। কিন্তু এটাও লক্ষ্য করার বিষয় যে 2018 সালে যখন মে মাসে সরকার কথিত মাদক বিরোধী অভিযানটা শুরু করে তখন অনেকেই এটা উল্লেখ করেছিলেন যে এই ধরনের অভিযানের ক্ষেত্রে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ে, সর্বত্রই বাড়ে। এটা আমরা দেখতে পেয়েছি ফিলিপিন্সে এবং অন্য দেশগুলোতে। ফলে এ বিষয়ে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে, বারবার সতর্ক করা হচ্ছে সরকারকে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে ওই সময় এই সংখ্যাটা বেড়েছে এবং সেটা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যেও আমরা দেখতে পাচ্ছি, অধিকারের তথ্যের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এবং বাস্তবে আমরা যে সমস্ত অবজারভেশন গুলো আছে আমাদের পর্যবেক্ষণ সেখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাই যে 2018 সাল পর্যন্ত প্রায় 3000-এরও বেশি ব্যক্তি এই পরিস্থিতি মোকাবেলা করেছে। যেমন ধরুন 2018 সালের মে মাসে যখন এই কথিত মাদক বিরোধী অভিযানটা শুরু হয় তার একটা বড় রকমের সংবাদ হয়ে পড়ে যখন হাতে মারা যান আকরামুল হক। এ নিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু তারপরে কিন্তু এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতিটা বন্ধ হয়ে যায়নি। এইরকম একটা প্রেক্ষাপটেই আসলে আমরা 3 বছরের তথ্য বিচার বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিই। এই 3 বছর কোনটা? সেটা হচ্ছে 2019, 20 এবং 21। এই 36 মাসের সময় আমরা ব্যবহার করি এবং এই সময় আমরা যেটা দেখি সেটা বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে, যেমন ধরুন ক্রস ফায়ার বলা হচ্ছে, এনকাউন্টার বলা হচ্ছে, বন্দুকযুদ্ধ হচ্ছে। এবং এই সময় যত ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে যেগুলিকে সরকার বা সরকারি সংস্থাগুলো কিংবা ধরুন আইন শৃঙ্খলা বাহিনী বর্ণনা করছে বন্দুকযুদ্ধ বলে। আমরা 7টা সংবাদপত্র বেছে নিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, যুগান্তর, সমকাল, ঢাকা ট্রিবিউন, এগুলো থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি যেগুলো পাবলিক ডোমেইনে আছে এবং তারপরে সেগুলো আমরা ক্রস চেক করার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা দেশি এবং বিদেশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছি এবং তার মধ্যে থেকে আমরা সব মিলে 10টা ঘটনা বিস্তারিত সংবাদ যেটা আমাদের ওই প্রতিবেদনে আছে 10টি ঘটনার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আসলে পরিবারের বক্তব্য আছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য আছে এবং এখন কি পরিস্থিতিতে আছে, এই ধরনের অভিযোগের পরে আদৌ কোনো মামলা হয়েছে কিনা এবং কোনো বিচার প্রক্রিয়া আছে কিনা সেটা আমরা লক্ষ্য করার চেষ্টা করেছি। সেই আমরা বিবেচনা করেছি যে এই যে ডেফিনিশন তারই আলোকে আন্তর্জাতিক মানদণ্ডে গঠিত আদালতে সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে যখনই রাষ্ট্রযন্ত্রের অংশ, আমরা এটাকে বলছি যে স্টেট অ্যাক্টর, এই অর্থে বলছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীগুলো রাষ্ট্রের কাজ করে, অর্থাৎ এদেরকে আমরা স্টেট অ্যাক্টর হিসেবে বলছি। আইন শৃঙ্খলা বাহিনীর হত্যার শিকার হয়েছে এমন সব ব্যক্তিদের যতদূর সম্ভব তথ্য ধরার চেষ্টা করেছি। আমাদের পুরো তথ্যের যে আঁকড়টা সেটা আমরা আসলে আমাদের এই রিপোর্টে আছে সব মিলে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রত্যেকটি ব্যক্তির নাম এবং
কোথায় ঘটছে তারও একটা তালিকা আমরা তৈরি করেছি। তো যে সমস্ত ঘটনা ঘটেছে শুধুমাত্র বন্ধু লক্ষ্য করছিলেন, যখনই আদালতের সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে রাষ্ট্রের যারা অ্যাক্টর তারা যখনই এই ধরনের ঘটনার সঙ্গে সংযুক্ত, সেগুলোকে যখন আমরা একত্র করেছি, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে 6 ধরনের অন্তত পক্ষে যে ঘটনাগুলো ঘটেছে গত 3 বছরে, অর্থাৎ 19, 20 এবং 21-এ আমরা আসলে 6 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নির্যাতনের মৃত্যু, যদিও বাংলাদেশে এই বিষয়ে সুস্পষ্ট আইন আছে, তারপরে ঘটনা বন্দুকযুদ্ধ, যেটাকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়, ক্রসফায়ার এনকাউন্টার। তারপরে হচ্ছে কাস্টোডিয়াল ডেথ, যেগুলো পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আটক করার পরে মারা যাচ্ছেন। তারপরে ক্রসফায়ার, গোলাগুলি, গুলিতে মৃত্যু। এইভাবে আমরা 6টা ভাগে ভাগ করেছি। সেই 6টা ভাগে ভাগ করতে গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই গত 3 বছরে, অর্থাৎ 2019, 20 এবং 21-এ 591টি ঘটনা আমরা আসলে সুস্পষ্টভাবে শনাক্ত করতে পেরেছি, যেখানে বিচারিক প্রক্রিয়া আসলে অনুসরণ করা হয়নি। এবং এর মধ্যে সবচেয়ে বেশি যে ঘটনাটা মানে আইন শৃঙ্খলা বাহিনীর ভাষ্য, এক্ষেত্রে আমরা কিন্তু এই যে ঘটনাগুলোর যে সরকারি ব্যাখ্যা, সরকারি বর্ণনা, সেটাকে আমরা ধরে নিয়েছি, বলা হচ্ছে সেভাবেই আমরা ধরে নিয়েছি। যে এমনকি সেই বিবেচনার থেকেও দেখা যাচ্ছে যে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা 512টি, মানে 512 জন ব্যক্তি, আমাদের যে 591 জন ব্যক্তির তালিকা আমরা করেছি, তার মধ্যে 512 জনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে। এবং এটা একটা লক্ষ্য করার বিষয় যে আসলে এখানে ক্রসফায়ারে মাতৃতান্ত্রিকের কথা বলা হয়েছে। বাংলাদেশে যখনই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংখ্যাগুলো বাড়তে শুরু করে, বিশেষ করে 2004 সালের পর গোড়ার দিকে আমরা যেটা দেখতাম সেটাকে ক্রসফায়ার বলে বর্ণনা করা। ক্রমাগতভাবে আসলে এটাকে এমন একটা রূপ দেওয়া হয়েছে যেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে আসলে যখনই কেউ মারা যাচ্ছে তিনি আসলে প্রতিরোধ করার চেষ্টা করছে, এই কারণে এগুলিকে বন্দুকযুদ্ধ বলে যুদ্ধ শব্দটা ব্যবহার করার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং গত 3 বছরে এটা সর্বাধিক ব্যবহার আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ 591টা ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে 512টি ক্ষেত্রে, অর্থাৎ 512 জনের মৃত্যুর ক্ষেত্রে দাবি করছেন, আইন শৃঙ্খলা বাহিনী দাবি করছে এগুলো। এখন প্রশ্ন হচ্ছে এই যে বন্দুকযুদ্ধ 512টি ঘটনা বা 512 জন ব্যক্তির মৃত্যু, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে আমরা যে তথ্যগুলো পেয়েছি, এবং এই যে 86% ঘটনা, তার মানে হচ্ছে যে এটা যে কতটা ওয়াইড স্প্রেড হয়ে পড়েছে, কতটা ব্যাপক হয়ে পড়েছে, কতটা একই ধরনের কথা বলা হচ্ছে, সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 3 বছরের মধ্যে যত ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে আমাদের কাছে তথ্য অনুযায়ী আমরা সব তথ্য সংগ্রহ করেছি এমন দাবি করছি। আমরা যেহেতু বারবার ক্রস চেক করার চেষ্টা করেছি, আমরা যেগুলো থেকে প্রায় নিশ্চিত হতে পেরেছি যে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেরকম 591টির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্দুকযুদ্ধের ঘটনাই ঘটেছে 86%। অর্থাৎ যদি একটা ফেনোমেনা আপনি দেখতে পান যে এটা এত ওয়াইড স্প্রেড হয়ে পড়েছে, এবং এই ব্যাপারে কিন্তু আমরা কোনোভাবে সরকারের কনসার্ন দেখতে পাই না। এগুলো নিশ্চিত যে এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা আছে, এটা এ বিষয়ে কোনো রকম সংশয় সন্দেহের কোনো কারণ নেই। অর্থাৎ সরকারি বাহিনী, রাষ্ট্রের যারা প্রতিনিধি, তারা এরকম ভাবে একটা প্যাটার্নের মধ্যে যুক্ত হয়ে পড়েছেন, তার সত্ত্বেও কিন্তু এই বিষয়ে সরকারের এক ধরনের অস্বীকৃতি আছে, অন্যদিকে কেউ এটাকে এক ধরনের বৈধতা দিচ্ছে। এখন আমরা যে তথ্যগুলি দেখেছি সেগুলোতে পাবলিক ডোমেইন থেকে সংবাদপত্রের প্রতিবেদন, মানবাধিকার বিভিন্ন সংগঠনের রিপোর্ট, সরকারি ভাষ্য, তাতে দেখা যাচ্ছে যে লোক মারা গেছে, দাবি করা হয়েছে যে অপরাধীদের মধ্যে, কথিত অপরাধীদের মধ্যে সংঘাতে, এবং এক্ষেত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে। এবং এটাও লক্ষ্য করার বিষয় যে আসলে 2019 সাল থেকে আমরা যখন যেই সময়টাতে আমরা দেখছি, যেহেতু 2018 সালে মাদক দ্রব্য বিষয়ক একটা অভিযান সরকার শুরু করেছে বলে দাবি করেছে, এবং সেই সময় এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, তখন থেকে অধিকাংশ মৃত্যুর ক্ষেত্রে এরকম একটা যৌক্তিকতা দাঁড় করানোর চেষ্টা আমরা লক্ষ্য করি, প্রবণতা লক্ষ্য করি। কি সেটা হচ্ছে, বলা হচ্ছে যে এরা মাদক দ্রব্য ব্যবসা করতো, মাদক ব্যবহারকারী ছিল। এবং এই ক্ষেত্রে যে
সাকুল্যে যে ঘটনাগুলো আমরা দেখেছি তার মধ্যে 22 জন মারা গেছে দাবি করছে সরকার থেকে, যে দুই দলের মাদক ব্যবসায়ী, দুই দলের মধ্যে সংঘাত। আর একজনের ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে ঠিক কাদের হাতে মারা গেছে জানা যায়। তার মানে হচ্ছে যে সুস্পষ্টভাবে সরকারি ভাষ্য অনুযায়ী, সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, মানবাধিকার সংগঠনগুলোর কাছে যে তথ্য আছে সেগুলো সরকারের বাহিনীর সংশ্লিষ্টতা হচ্ছে 95% ক্ষেত্রে। এমনকি সরকার যে বলছেন যে আপনার মাদকদ্রব্য ব্যবসায়ীরা নিজেরা সংঘাতে জড়িয়ে পড়ছে, তার সত্ত্বেও 95% বেশি ঘটনার ক্ষেত্রে সরকারি বাহিনী এখানে আমরা রাখি। তাহলে বন্দুকযুদ্ধের ঘটনা, এই যে বন্দুকযুদ্ধ কোন বাহিনীগুলো, সেটাতে আমরা এখন যেটা বন্দুকযুদ্ধের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি, যেমন ধরুন পুলিশের সাথে ঘটনা ঘটেছে 212, এবং ডিবি পুলিশের সাথে ঘটনা ঘটেছে 23টি। এই যে সর্বসাকুল্যে এই সংখ্যাটা দেখা যাচ্ছে যে পুলিশের সংশ্লিষ্টতা খুব সুস্পষ্ট। র্যাবের সাথে 156টি, দুই দলের মধ্যে, যেটা আমি আগেই বলছিলাম যে দুই দলের মধ্যে, কথিত দুই দলের মধ্যে সংঘাতের কারণে, বন্দুক যুদ্ধের কারণে মারা গেছে। আর একটি ক্ষেত্রে আমরা বিভিন্ন যে একাধিক সূত্র থেকে যেটা দেখতে পাচ্ছি, সবাই বলছেন নিরাপত্তা বাহিনীর সাথে, তারা সুস্পষ্টভাবে আসলে কোনো বাহিনীকে শনাক্ত করতে পারছে না, আমরাও সেক্ষেত্রে পারিনি। নির্যাতনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে পুলিশের হাতে নির্যাতিত হয়ে মানুষের মারা যাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি। যে 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 ঘটনাগুলো আমরা দেখেছি, যে 11টি ঘটনা আমরা চিহ্নিত করতে পেরেছি এই সময়, তার মধ্যে ডিবি পুলিশের ক্ষেত্রে 2টো এবং পুলিশের ক্ষেত্রে, অর্থাৎ পুলিশের বিভিন্ন রকম শাখার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের নির্যাতনের মৃত্যুর সংখ্যা সবগুলোই ঘটেছে। হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে যে র্যাবের হাতে 1 জন মারা গেছে, পুলিশের হেফাজতে থাকার সময় 5 জন, ডিবি পুলিশের ক্ষেত্রে 3 জন, এবং অন্যান্য বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা গেছে আরো 6 জন। যেটা আমি বলছিলাম যে ক্রসফায়ার শব্দটি ব্যবহারের ক্ষেত্রে যদিও পাবলিক ডিসকোর্সে আমরা দেখতে পাই যে অনেকেই বলেন, এবং দুর্ভাগ্যজনকভাবে ক্ষেত্র বিশেষে আমরা ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে ওনাকে ক্রসফায়ারে দিন, তাকে দলে ধরে ক্রসফায়ারে দিয়ে দেওয়া উচিত। তারপরেও দেখা গেছে যে প্রথম বছরগুলোতে ক্রসফায়ার শব্দটি যেভাবে ব্যবহার করা হচ্ছিল সেভাবে ব্যবহার করা হচ্ছে না, যে কারণে আমরা এই ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছি যে ক্রসফায়ারের সংখ্যা মাত্র 4, এবং এগুলো সবই পুলিশের সঙ্গে ঘটেছে বলে দাবি করা হয়। গোলাগুলিতে মৃত্যুর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে পুলিশের ক্ষেত্রে 7টি, ডিবি পুলিশ 1টি, র্যাবের ক্ষেত্রে 5টি, এবং অন্যান্য সুস্পষ্ট নয় এরকম আইন শৃঙ্খলা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে 1 জন, এবং বিজেপির ক্ষেত্রে 1 জন। গুলিতে মারা গেছেন পুলিশের হাতে 22 জন, বিজেপির দ্বারা 11 জন, এবং একটি ঘটনা ঘটেছে যেখানে নৌ পুলিশও এর সঙ্গে যুক্ত ছিল এবং 1 জন মারা গিয়েছে। এখন বন্দুকযুদ্ধে এবং গুলিতে মৃত্যুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বন্দুকযুদ্ধের ক্ষেত্রে পুলিশ এবং ডিবি পুলিশের সংশ্লিষ্টতা হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট এবং সর্বাধিক। প্রায় 48% বেশি ঘটনার ক্ষেত্রে বন্দুকযুদ্ধে এবং মারা গেছে যারা, সেগুলো হচ্ছে বন্দুকযুদ্ধের ক্ষেত্রে সুস্পষ্টভাবে পুলিশ এবং ডিবি পুলিশের সংশ্লিষ্টতা আছে। র্যাবের সংশ্লিষ্টতা হচ্ছে প্রায় 31%-এর মতো, অর্থাৎ 156টি ঘটনার ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেয়েছি। অন্যদিকে গুলিতে মারা গেছেন এরকম ব্যক্তিদের ক্ষেত্রে পুলিশের সংশ্লিষ্টতা আমরা দেখতে পাচ্ছি 64%-এর বেশি। কি দাঁড়াচ্ছে? আমরা যেটা দেখি, আমাদের নমুনা ছিল 591টা, অর্থাৎ আমরা 591টা ঘটনাকে আমরা শনাক্ত করতে পেরেছিলাম, যেখানে সুস্পষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ রাষ্ট্রের কোনো না কোনো প্রেরণা, কোনো না কোনো একটা যুক্ত আছে। এর মধ্যে থেকে আমরা যেহেতু 22 জন সরকারিভাবে অপরাধীরা মারা গেছে বলে দাবি করছেন, সেটাকে আমরা এক্সক্লুড করেছি। 7টা ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে চিহ্নিত করতে পারিনি, যদিও আমরা জানি, এবং এমনকি সংবাদপত্রের প্রতিবেদনও বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই তারা মারা গেছেন। ফলে আমরা 562টি ক্ষেত্রে সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি যে সংশ্লিষ্ট বাহিনীগুলো, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে 288টি হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ এবং ডিবি পুলিশের সংশ্লিষ্টতা আছে, এবং র্যাবের সংশ্লিষ্টতা আমরা দেখতে পাচ্ছি প্রায় 29% ক্ষেত্রে। আমরা দেখতে পাই যে তার মানে হচ্ছে যে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ক্ষেত্রে একেবারে ডকুমেন্টেড ওয়েতে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অবস্থা। এখন খেয়াল করুন যেগুলো কখন ঘটে, এর মধ্যে কি কোনো প্যাটার্ন আমরা লক্ষ্য করেছি যে ঠিক কোন সময় এগুলো ঘটে? যদিও 2021 সালে ঘটনাগুলো কমেছে, কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোনো কোনো সময় এমন সব পরিস্থিতির
তৈরি হয়েছে, যেখানে ধরুন 2020 সালের জুলাই মাসে 1 মাসের মধ্যে 49 জন মারা গেছেন। তার মানে হচ্ছে প্রায় প্রতিদিনে 1.5 জন লোক মারা যাচ্ছে। 1.5 জন তো ফিগার, মানে স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি বলি, কিংবা ধরুন 2019 সালে আমরা দেখতে পাই যে মে মাসে 42 জন মারা গেছে। তার মানে হচ্ছে প্রতিদিনই প্রায় একজনের বেশি মারা গেছে। এরকম মাসও বাংলাদেশে আমরা গত 3 বছরে দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিংবা ধরুন ফেব্রুয়ারি মাসে 2019 সালে 33 জন, 35 জন। এই যে 2019 সালের এই ব্যাপক সংখ্যা 333টা আমরা শনাক্ত করেছি, এটা হচ্ছে যে সংশ্লিষ্ট যে সরকার যখনই 2018 সালে কথিত মাদক বিরোধী অভিযান শুরু করেছে, তখনই এই মাত্রাটা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে সেটা একটা ভয়াবহ মাত্রা। আগে আমি একটা পলিটিক্যাল আসপেক্ট আপনাদের লক্ষ্য করবার কথা আমাদের এই প্রতিবেদন থেকে বলছিলাম, যে যে সংখ্যাটা যদি খেয়াল করেন, সেগুলি হচ্ছে এই বাংলাদেশে যখন এই ধরনের নির্বাচনের আবহাওয়া তৈরি হচ্ছে, 3টে ইনস্ট্যান্স আমরা দেখতে পেয়েছি আগের রেকর্ডগুলো থেকে এবং 18 সাল পর্যন্ত পরিস্থিতিতে, যে যখনই নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা বাড়ছে। ভয়াবহ জিনিসটা কি? ভয়াবহ জিনিসটা হচ্ছে এই যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 56টা জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। তাতে একটা মানে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতার কথা বিবেচনা করে যদি আমরা দেখি যে বাংলাদেশে এটা ব্যাপকভাবে প্রত্যেকটা জেলাতেই, অর্থাৎ একেবারে মানে হায়ারার্কির বিবেচনায় যদি আপনি বলেন যে একেবারে লোয়ার লেভেল ইউনিট পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে এক ধরনের ইম্পিউনিটির সেন্স তৈরি হয়েছে, এক ধরনের মানে যে তারা দায় মুক্ত, এরকমই তাদের মনে হচ্ছে। কক্সবাজার এলাকার কথা আমরা জানি, বিশেষ করে যেহেতু সিনহার হত্যাকাণ্ডের বিচারকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রিপোর্টেড হয়েছে কক্সবাজারের ঘটনা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই গত 3 বছরে 238টা ঘটনা, কিন্তু ঢাকাতেও ঘটেছে 58টা ঘটনা ঘটেছে, কুমিল্লায় 23টা ঘটনা ঘটেছে। আপনি যদি ডাবল ফিগার হিসেবে ধরেন, ধরুন গাজীপুরে 17 জন, কিংবা ধরুন চট্টগ্রামে 30 জন লোক মারা যাচ্ছেন, বা বাগেরহাটে 11 জন, অর্থাৎ দেশের 64 জেলার মধ্যে আমরা 56টা জেলায় গত 3 বছরে দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা আমাদের কাছে ওয়ারিং মনে হচ্ছে শুধুমাত্র ওয়াইড স্প্রেড ইস্যুর দিক থেকে না। যদি আপনারা ইন্টারপ্রিটেশন হিসেবে দেখেন, আমরা যে কারণে এটা ডকুমেন্ট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এটা আসলে মানে কোন জিওগ্রাফিক্যাল বিষয় কিনা, অর্থাৎ কোন এলাকায় যদি সরকার দাবি করে থেকে অপরাধ বেশি হচ্ছে, তাহলে 1 জায়গায় হওয়ার কথা, 2 জায়গায়, 5 জায়গায় হওয়ার কথা, 56টা জেলায় এরকম ঘটনা ঘটার কথা। তদুপরি যেটা আমাদের কাছে মনে হয়েছে, অন্তত পক্ষে এই তথ্যগুলো হাতে নিয়ে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, যে এটার ওয়াইড স্প্রেড নেচারটা হচ্ছে এই যে ইম্পিউনিটি লেভেলটা অনেক নিচে পর্যন্ত চলে গেছে। এখন এক ধরনের সেন্স অফ ইম্পিউনিটি তৈরি হয়ে গেছে। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর যারাই সদস্য, তারা মনে করছেন যে এই ধরনের কার্যক্রমের পরে তাদের কোন রকম হয়তো মানে বিচারের সম্মুখীন হতে হবে না, কোন রকম মানে এমনকি ডিসিপ্লিনারি অ্যাকশনের মোকাবিলা করতে হবে না। যে কারণে এই যে দীর্ঘ তালিকাটা আমরা দিচ্ছি, যে এই ওয়াইড স্প্রেড নেচার অফ দিস, এইটার এই দুটো অ্যাসপেক্ট আমরা খুব গুরুত্ব দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ চাই। আমরা একটা ম্যাপ তৈরি করে দেখেছিলাম যে আসলে পরিস্থিতি কিরকম দেখা। তাহলে দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে বাংলাদেশে যে এক হচ্ছে প্রবণতার দিক থেকে একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনীর সংশ্লিষ্টতার, আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা গুলো আমরা দেখতে পাচ্ছি, নেচারটা আমরা দেখতে পাচ্ছি যে কথিত বন্দুকযুদ্ধ এবং একটা ওয়াইড স্প্রেড বিষয় হয়ে দাঁড়িয়ে। এখন এর বাইরে গিয়ে আমরা যেটা করেছি, আমরা আসলে 10টা ঘটনাকে, 10 জন ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনাকে, যারা বিচারের সম্মুখীন হননি, বিচারের সুবিধা পাননি, তাদেরকে আমরা সেই সমস্ত ঘটনা আসলে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সেগুলো কি 3 বছরের মধ্যে আমরা ধরুন 3, 3, 4, 2 বছরের জন্য 3টা করে এবং 1 বছরের 4টা ঘটনা নিয়েছি। এর মধ্যে নিঃসন্দেহে আপনাদের সকলেই প্রায় সিনহা মোহাম্মদ রাশেদের ঘটনাটি স্মরণে থাকবে। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখুন যে আমরা যে বিস্তারিত বর্ণনা আমাদের প্রতিবেদনে আছে, তার বাইরে যদি এই যে মানে এইখানে আমরা যেটা বলছি যে শিশির ঘোষ, নয়ন বন্ড, আব্দুল আল মামুন, সিনহা মোহাম্মদ রাশেদ, আব্দুল মান্নান, মুন্না, রায়হান আহমেদ, রেজাউল করিম রেজা, দেলোয়ার হোসেন, সানাউল হক বিশ্বাস এবং মিলন বিকাশ ত্রিপুরা, আপনি যদি সানাউল হক বিশ্বাসের ঘটনাটিকে আলাদা রাখেন, তাহলে দেখুন তাদের বয়সগুলোকে খেয়াল করে যে তুলনামূলকভাবে তরুণদের মধ্যে, কম বয়স্কদের মধ্যে একজন বাদে সবারই বয়স 40-এর নিচে। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ধরুন এই বয়সী মানে কথিত অপরাধীদের আসলে কোনোভাবেই বিচারের মোকাবেলা করতে
হচ্ছে না বা বিচারের মোকাবেলা করার সুযোগই দেওয়া হচ্ছে না তাদেরকে ধরে নেওয়া হচ্ছে অভিযুক্ত হওয়ার সাথে সাথে তারা অপরাধী, এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে সমস্ত বাহিনী আছে তারা আসলে এমন ব্যবস্থা নিচ্ছেন যেগুলো আসলে গোটা বিচার ব্যবস্থার জন্যই হুমকি, আসলে বিচার ব্যবস্থার জন্যই হুমকি বলে বিবেচনা করা হচ্ছে। এগুলো, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি? এগুলো বাংলাদেশের আসলে স্পষ্টতই বাংলাদেশের সংবিধানের বিরোধী। এটা নিয়ে বহুবার বলা হয়েছে। এক অর্থে আমাদের এই বক্তব্যটা নতুন নয়, যে বাংলাদেশের সংবিধানের যে 27, 31, 32, 33 এবং 35-এর ব্যক্তির স্বাধীনতা, আইনের তার কথা বলা হয়েছে, কিংবা ধরুন নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে, সর্বোপরি যেটা হচ্ছে যে আপনার জীবনের যে অধিকার, সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং একটা প্যাটার্ন ধরে হচ্ছে। আপনি যে ঘটনাগুলো আমরা উল্লেখ করেছি আইন ও সালিশ কেন্দ্র, এর বাইরেও যদি আমরা আমাদের এই হাতে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সুস্পষ্টভাবেই বাংলাদেশের সংবিধান ভায়োলেট করা হচ্ছে। এখন এইটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয় এই কারণে যে বাংলাদেশের সংবিধান ভায়োলেট করার ক্ষেত্রে রাজ্য বাহিনীগুলোর সংশ্লিষ্টতা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সংবিধান যারা বরখেলাপ করছেন তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে। এর বাইরে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে সমস্ত সনদ, যেগুলো বাংলাদেশ সিগনেটারি, তার মধ্যে যেমন ধরুন সার্বজনীন মানবাধিকার সনদ, বলা হচ্ছে জীবন স্বাধীনতার মধ্যে, কিংবা ধরুন আপনি নাগরিক এবং রাজনৈতিক অধিকার বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি গভর্নেন্স, সেখানেও বলা হচ্ছে যে প্রত্যেক মানুষের বাঁচার সহজাত অধিকার আছে। তাহলে এই ঘটনাগুলো, এই যে ধরুন আমরা যে 3 বছরের 591 ঘটনা দেখছি, কিংবা ধরুন তার আগের ঘটনাগুলো, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে কমিটমেন্ট গুলো আছে, নিজেদের কাছে কমিটমেন্ট সংবিধানের মাধ্যমে এবং আন্তর্জাতিক ভাবে তার যে কমিটমেন্ট গুলো ভায়োলেট করা হচ্ছে, প্রতিবেদন আছে। সেটা হচ্ছে একদিকে সরকার বলছেন যে এগুলো ঘটছে না, আমরা সেটা বিশ্বাস করতে চাই যে এগুলো ঘটছে না, কিন্তু সরকারের যে অংশ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ এগুলো এক অর্থে প্রয়োজন, জাতীয় প্রয়োজন। আমির হোসেন আমাকে যদি উদ্ধৃত করে তিনি বলেছিলেন জাতীয় প্রয়োজনে ক্রস ফায়ার হচ্ছে, কিংবা ধরুন সাধারণ বলছে এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছে, অতএব এটা খুব দরকার আমাদের। তো এই যে ইম্পিউনিটিটা কেবলমাত্র যে আইনের অনুপস্থিতিতে তা নয়, যে বিচারিক প্রক্রিয়াটা এবং এক ধরনের ইম্পিউনিটি দেয়া হচ্ছে লোকজনকে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বাইরেও ওয়াইড স্প্রেড করলেও কিছু হচ্ছে না। শুধু যে কমিটমেন্টের দিক থেকে বাংলাদেশের নাগরিকদের কাছে স্টেটের যে ইসে এবং রাষ্ট্রের, এটা শুধু সরকারের নয়, সরকারের দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের যে কমিটমেন্ট আছে সেটা ফুলফিল করা। সেক্ষেত্রে আমরা বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থ করছে। সেক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন গুলো, আমরা কতগুলি জিনিস রেকমেন্ড করতে চাই। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই অভিযোগগুলো এখন সরকার বলছেন যেগুলো ঠিক নয়, তাহলে আসুন আমাদের সেই জন্য সুপারিশটা হচ্ছে যে এগুলোর একটা তদন্ত হোক, এবং তদন্ত হওয়ার ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা থাকুক, সুষ্ঠু সমাজের সদস্যরা থাকুক, সাংবাদিকরা থাকুক, এবং অবশ্যই সরকারের প্রতিনিধি থাকবে। এমনকি আমরা মনে করি যে এই ধরনের তদন্তের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও এই ধরনের অংশগ্রহণ থাকা উচিত। অর্থাৎ যদিও রাষ্ট্রীয় বাহিনীর ক্ষেত্রে করা হবে, সেক্ষেত্রে রাষ্ট্রের অন্য অংশগুলো এতে প্রতিনিধিত্ব করতেই পারে, আইন মন্ত্রণালয় করতে পারে, করতে পারে। এটা একটা প্রথম দরকার, যে এগুলো তদন্ত করা দরকার। দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে, একদিকে বলা হচ্ছে যে না এরকম ঘটনা ঘটে না, অন্যদিকে যখনই একজন মন্ত্রী, একজন রাজনৈতিক নেতা বলছেন যে হ্যাঁ জাতীয় প্রয়োজনে এগুলো করা হয়েছে, তার মানে হচ্ছে যে আপনি এটার এক ধরনের বৈধতা দিচ্ছেন, এবং এই যে বৈধতার ডিসকোর্স, তার একটা বড় রকমের ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে কত ওয়াইড স্প্রেড হয়ে পড়েছে। সেই জন্য আমরা মনে করি যে কমিটমেন্টটা রিএফর্ম করা দরকার, হ্যাঁ, প্রতিশ্রুতিটা প্রদর্শন করা দরকার, এবং সবচেয়ে বড় জিনিস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার যে কোনো ধরনের চেষ্টাটা বন্ধ করা দরকার। যতক্ষণ পর্যন্ত কমিটমেন্টের দিক থেকে এই কমিটমেন্ট না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এক ধরনের সেন্স অফ ইম্পিউনিটি তৈরি হচ্ছে।
ভুক্তভোগী পরিবারগুলো অনেক ক্ষেত্রে আইনের আশ্রয় পাচ্ছেন না। সেই ক্ষেত্রে পরিবারের নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করা দরকার। এটা আমাদের সুপারিশটা সরকারের কাছে, কিন্তু পাশাপাশি যেটা সেটা হচ্ছে মানবাধিকার সংগঠন এক ধরনের সুপারিশ যে ভুক্তভোগী পরিবার আছে তাদের জন্য আইনের সহায়তা দেওয়া দরকার, তাদেরকে নিরাপত্তা দেওয়া দরকার। তদন্তের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখতে পাই না। এটা নিশ্চিত করা দরকার। দু একটি ঘটনার ক্ষেত্রে দু একটি তদন্তর ঘটনাকে উল্লেখ করে সরকারের পক্ষে দাবি করা হয় যে তদন্ত করা হচ্ছে, এবং আন্তর্জাতিকভাবে যখন চাওয়া হয়েছে সেগুলোর আসলে কোন রকম রেসপন্ড করা হয়। হ্যাঁ, আইন প্রয়োগকারী সংস্থা কিছু কিছু আইনের বিষয় আছে যেখানে আসলে এই ধরনের ইম্পিউনিটি তৈরি হয়েছে, সেগুলো বাতিল করা দরকার অথবা অন্তত সংশোধন করা দরকার। এবং সর্বশেষ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে মানবাধিকার সংস্থা, সাংবাদিক, আইন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের নিয়ে আদৌ বাংলাদেশে আপনি কোন অবস্থাতে মানবাধিকার গুলো সংরক্ষিত করার কোন রকম চেষ্টা আমরা করতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মানবাধিকার সংগঠন গুলো এককভাবে সেটা করতে পারবে না। জাতীয় মানবাধিকার কমিশনকে পুনর্গঠন করা এবং এমন ক্ষমতা তাদের হাতে দেওয়া দরকার যে এই ধরনের চেষ্টা করা হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে আসলে রাষ্ট্রীয় বাহিনীদের এই সমস্ত কর্মকাণ্ড তদন্ত করার অধিকার নেই, যদি আইনটা বলে না, আইনের একরকম ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছেন। তো এটা খুব সুস্পষ্টভাবে মানবাধিকার কমিশনের এই কথাগুলো দেওয়া দরকার। এর বাইরে গিয়ে আসলে এগুলো সংগ্রহ করা সম্ভব নয়, এবং এই ধরনের প্রবণতা যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করা খুব দূর হয়ে যাবে। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ আপনার মূল্যবান উপস্থাপনার জন্য এবং এই গবেষণাধর্মী কাজটির জন্য, এবং সেই সঙ্গে আপনার সহযোগী সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর মাতাবুদ্দিন চৌধুরী, দীপাঞ্জলি রায়, সোমাইয়া জাহিদ এবং আরমান মিয়াকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানকে। অ্যাডভোকেট এলিনা খান। ম্যাম একটু আপনাকে আনমিউট করতে হবে। আমি আসলে ডক্টর আলী রিয়াজকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে উনি একটা মানে তত্ত্ববহুল চমৎকার একটা পরিসংখ্যান সহ একটা বক্তব্য তুলে ধরেছেন, যেটা শুধুমাত্র বক্তব্যের জন্য না, আমি মনে হয় যে এটা জাতীয় পর্যায়ে সরকার বা বিভিন্ন আইন শৃঙ্খলা বা আইনের যে আদালতের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিভিন্ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে যদি আমরা রিপোর্ট পেশ করতে যাই যে কি অবস্থা দাঁড়িয়েছে সেটার ক্ষেত্রে আমি সবচেয়ে যে বিষয়টা নিয়ে এখানে একটু তুলে ধরতে চাই যে উনি সম্পূর্ণাঙ্গভাবে সমস্ত জিনিসগুলোই তুলে ধরেছেন, তবে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এখানে সেটা হচ্ছে উনি একটা জায়গায় বলেছেন যে তদন্ত হওয়া দরকার যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টা। ওনারা কিন্তু বলার সঙ্গে সঙ্গে কিন্তু সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক বলা হয়ে থাকে যে একজন ম্যাজিস্ট্রেট দিয়ে এটা করা হয়ে থাকে এবং সেই রিপোর্টটা রাখা হয়। কিন্তু হাস্যকর ব্যাপার যেটা হলো যে ম্যাজিস্ট্রেট বা যিনি করে থাকেন সেই রিপোর্টটা কিন্তু কখনো আমরা কোনো পত্র পত্রিকা কোনো কিছুতে আমরা প্রকাশিত হতে দেখি না। এই প্রকাশ করার ক্ষেত্রে আমার মনে একটা সুপারিশ মানে এটা থাকা দরকার যে বিষয় তদন্ত হোক না কেন সেটা যেন সঙ্গে সঙ্গে পত্র পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ করা দরকার। আর আমি একটা কথা বলতে চাই এখানে খুব গুরুত্বপূর্ণ যে বন্দুক যুদ্ধের যে বিশাল একটা আমরা পরিসংখ্যান দেখতে পেলাম, এটা খুব ভয়াবহ একটা চিত্র। তো সেই চিত্রের মধ্যে যে জিনিসটা হয় যে বন্দুক যুদ্ধ শব্দটা যখন আসবে তখন অনেক গোলাগুলির একটা যুদ্ধ মানে একটা গোলাগুলির একটা পর্যায়ে থাকবে। তাহলে আশপাশে যখন দুই পক্ষের গোলাগুলি করে থাকে বা যুদ্ধ করে থাকে তখন অন্যান্য জায়গায় কিন্তু বাড়ি ঘর হোক মানুষ হোক এফেক্টেড হবে, বা সে এলাকায় কোথাও না কোথাও বিভিন্ন গুলির একটা চিহ্ন থাকবে বিপক্ষ থেকে অপোজিট, অর্থাৎ গোলাগুলি যখন হচ্ছে। আমরা কিন্তু এই ধরনের কোনো ঘটনা কখনোই কোনোদিন দেখি না। আমি দীর্ঘদিন ধরে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে বিষয় নিয়ে আছে আমরা প্রতিবাদ করে এসেছি, এবং এই জায়গাগুলোর থেকে আমরা মনে করি যে বের হয়ে আসা খুবই জরুরি, এবং সেখান থেকে আইনকে অর্থাৎ আইন মানে আদালতকে আরো শক্তিশালী
ভূমিকা পালন করার জন্য আদালতের কাঠামো অবকাঠামোকে আরো বাড়ানো উচিত। আরো আদালতের যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলোকে যাতে দ্রুত বিচার না পাওয়ার ক্ষেত্রে মানুষের এক ধরনের অনীহা চলে আসে যে না ওকে মেরে ফেলো। এই যে যেটা বলা হয় থাকে যে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা, আসলে গ্রহণযোগ্যতা ওই কারণে না, গ্রহণযোগ্যতা হচ্ছে বিচার না পাওয়ার কারণে, বিচারহীনতার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে মানুষ যখন ফেড আপ হয়ে যায় তখন সে এই কাজটা তখন তারা মনে করে যে অপোজিটকে শেষ করে দেওয়া হোক। এই 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 ধারণা থেকে আইন আদালতের প্রতি একটা অনাস্থা বলা যায়, এবং আইনের প্রতি একটা অনাস্থা থাকার কারণে এই ধরনের ঘটনাকে এক ধরনের সমর্থন কিছু লোক দিয়ে থাকে। কিন্তু যদি আদালতকে আইনকে সুসংগঠিত করতে পারি এবং গণতন্ত্রকে যদি সুসংগঠিত করতে পারি, মানবাধিকারকে যদি সুসংগঠিত করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্ত হওয়ার কথা না। তার দাঁড়াচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে বা আরো খারাপের দিক গেছে বলে এই ধরনের ঘটনার শিকার হচ্ছে, যেটা কন্ট্রোল করতে পারছে না। অথবা আরেক শ্রেণীর ঘটনা ঘটে, উনি বলেছেন ডক্টর আলী রিয়াজ, যেটা ভোটের সময় হয়, আমার মনে হয় শুধু ভোটের সময় না, বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা জানি আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার আলোকে যে বিভিন্ন ফেস্টিভ্যাল, ঈদ বলেন বা পূজা বলেন বা বিভিন্ন ফেস্টিভ্যাল যখন আসে বড় ধরনের, তখন কিন্তু তাদেরকে উঠে নিয়ে যাওয়া হয় বিভিন্ন লোকদেরকে। আমরা জানি ডিবি পুলিশ বা সিআইডি বা বিভিন্ন সময় তাদেরকে উঠে নিয়ে যায় চাঁদাবাজি করার জন্য। যদি চাঁদাবাজিতে না পেয়ে থাকে তখন তারা সেক্ষেত্রে সেগুলোকে হাওয়া হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে যে এগুলো তো কিছু জিনিস আছে যে এখন না কিন্তু এইভাবে প্রকাশ্যে মারার ব্যাপারটা আসলে একটু ডাইমেনশন চেঞ্জ হয়েছে, কারণ মানুষের প্রতিবাদ, বিভিন্ন জায়গার চাপের কারণে এখন কিন্তু মানুষ গুম হয়ে যায়, খোঁজ পাওয়া যায় না। অদ্ভুত একটা ব্যাপার, মানুষ কোথায় যাচ্ছে, এই কোথায় যাওয়াটা কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি অংশের মধ্যে পড়ে যায়। কারণ মানুষ যদি একটা এলাকার মানুষ যদি কখনো হারাই যায় অর্থাৎ নিখোঁজ হয়ে যায়, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে আমরা বলে থাকি 24 ঘন্টার মধ্যে জিডি করতে হবে, জিডি করে সেই জিনিসটা বিভিন্ন আপনি খোঁজ দিবেন। কোথায় কিভাবে খোঁজ নিতে পারে সারা বাংলাদেশের আমরা রেডিওর তার বার্তার মাধ্যমে পুলিশের কাছে দিতে পারি, তার ছবি দিতে পারি, আছে তাহলে পুলিশ লোকটা কিন্তু হারিয়ে যাওয়ার কথা না, মানুষটা কিন্তু হারিয়ে যাওয়ার কথা। তার মানে কি এখন যে জিনিসটা হচ্ছে বিচারবৃত্ত হত্যাকাণ্ডকে প্রকাশ্যে যেটা লাশ পড়ে থাকতো সেটাকে এখন আমরা খুঁজে পাচ্ছি না, সেটা হয়তো মাটির নিচে বা অন্য কোথাও গুম করে ফেলা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু ভাবার দরকার আছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন এসে দাঁড়িয়েছে, কারণ আমরা অনেক সময় আমাদের কাছে খবর আছে যাদের লাশ পাওয়া যায়। আজকে যদি মেজর সিনহা সাহেব যদি না মারা যেতেন তাহলে ওসি প্রদীপ আর যে সংখ্যাটা দেওয়া হয়েছে আর কতজনকে মারতেন বা কতজনকে কি করতো তার কোনো হিসাব নাই। তার আমি আরেকটা কথা বলতে চাই যে ওসি প্রদীপের এই ঘটনা কি আমার চিটাগং বা আমার ঢাকা আইজি থেকে শুরু করে কেউ কি জানতেন না? তাহলে কি মনিটরিংটা সিস্টেমটা করা হয়, কি অ্যাকাউন্টেবিলিটিটা পুলিশের উপর রাখা হয়েছে, কি কন্ট্রোলিংটা রাখা হয়েছে র্যাব পুলিশ বা বিভিন্ন যারা এই ধরনের ঘটনা ঘটে। তার আমরা বলতে পারি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো রকম মনিটরিং নাই, কোনো রকম অ্যাকাউন্টেবিলিটি রাখার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। যে কথাটা বলা আছে যে প্রমোশন দেওয়া হয়, প্রমোশনের সাথে শুধু প্রমোশন না, তারা আরেকটা ভালো যেমন তারা পদকও পায়, প্রমোশনও পায় এবং তারা আরো জোরদার ভাবে সেই কাজগুলো করে থাকে। তো সুতরাং এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে সমস্ত পুলিশ অফিসাররা যে জায়গাগুলো থেকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেখানে যে সমস্ত র্যাবের জায়গা থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে, আর কিছু কিছু জায়গায় যে একদম যে ধরেন গোলাগুলি হয় না বা কোনো লোক যে ঘটনা ঘটে না তা না, ঘটতে পারে, কিন্তু আমার বক্তব্য সরাসরি বুকের ভিতর মারা হয় কেন? আমি তো আসামিকে ধরতে চাই, আমি তো আসামিকে ধরে তার কাছ থেকে অনেক জিনিস জানতে চাই। তাহলে সরাসরি আইন বলছে তাকে প্রথমে পায়ে গুলি করো, পায়ে গুলি করো, যাতে যদি যদি প্রয়োজন হয় তাহলে তাকে পায়ে গুলি করো, যাতে তাকে ধরো, যেন সে তাকে তারপরে হসপিটালে নাও সেটা। আমরা ডাইরেক্ট তাকে বুকে গুলি করা হয়, যদি সে হাত বাঁধা করা হাত হাত করা লাগানো অবস্থায় আমরা মৃত্যুদেহ দেখতে পাই, তাহলে সে এমন ভাবে পড়াচ্ছিল বা তার যে চারপাশের লোকরা আছে তারা এমন ভাবে তাকে ঘেরাও ধরেছিল যে সবার গুলি এসে বুকের মধ্যে লাগলো, আর গুলিটা যে বুকের মধ্যে লাগলো। এই জায়গাগুলোর থেকে, এই তদন্তগুলোর থেকে যদি আমরা ঠিক মতন না করতে পারি তাহলে পরে আমাদের দেশে কিন্তু সত্যিকারের গণতন্ত্র বলেন, মানবাধিকার রক্ষা বলেন বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে স্বচ্ছতা সেটা কিন্তু থাকবে না। আমাদের দেশ কিন্তু একটা পর্যায়ে অন্য পর্যায়ে চলে যাবে, মানুষ কিন্তু একে অপরের শত্রুতা হবে এবং তাকে সে জায়গায় ধ্বংস করার চেষ্টা করবে। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি
বিচারালয়ের ক্ষেত্রে যেটা দেখা যায়, যেহেতু তদন্ত করলো, মামলা করা হলো, এখন যাকে মারা হচ্ছে সেখানে তো আপনি পাবেন না, আপনি কোনো সাক্ষী নাই, তাহলে কিভাবে সেই সাক্ষীটা আসবে? কোর্টও কিন্তু সেই জায়গাগুলো থেকে সেই দৃষ্টিকোণ থেকে ভাববার জন্য তাদের যে মন মানসিকতা, তাদের যে এক্সপার্টিস গুলো, ইভেন যে লয়ার থাকে, বাদী পক্ষ বলেন, সেটা পুলিশ, মানে পুলিশের পক্ষে বলছি, আসামি থাকে, আসামি পক্ষ তো খুব সিরিয়াস, কিন্তু আমার যে পাবলিক প্রসিকিউশন থাকে তারা কিন্তু বিচারটা নিশ্চিত করার কিন্তু সিরিয়াস থাকেন না, তারা কিন্তু দুই পক্ষ থেকে টাকা খায়, যার জন্য এই এই মামলাগুলো কখনো আমরা নিষ্পত্তি বা ঠিক পর্যায়ে পারি না। আর হচ্ছে একটা কথা এখানে খুব যে জায়গাটা উনি একটা বলেছেন, মানবাধিকার কমিশনের পুনর্গঠন করার জন্য, আমি মনে করি যে পুনর্গঠনের সঙ্গে সঙ্গে পুনর্গঠন করবেন, পুনর্গঠন যদি আমার লাইক মাইন্ডের লোক যদি আমি নিতে থাকি, তাহলে লাইক তো সেই কথাগুলোই বলতে থাকবে যে না ঠিক আছে এই পর্যায়ে আছে। আর মানবাধিকার কমিশনের কিন্তু রিপোর্ট পেশ করতে পারে, মামলা করতে না পারলেও কিন্তু রিপোর্ট পেশ করতে পারে। আমরা কিন্তু মানবাধিকার কমিশনের, জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলছি, যে তারা কিন্তু কখনো আমরা তদন্তের কোনো রিপোর্ট করতে দেখি না। হ্যাঁ, দুই একটা আমরা দেখেছি, যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো শিকার হয়, যদি মেয়ে যদি কিছু হয়, সেই জায়গাটাতে যাওয়া হয়, যেখানে স্টেট ভায়োলেশনের জন্য জাতীয় মানবাধিকার, আমি ইন্ডিয়া জাতীয় মানবাধিকার কমিশন তো স্ট্রংলি সেটা হ্যান্ডেল করে থাকে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু সেই কাজটা করে। তা আমার অনুরোধ থাকবে, শুধু পুনর্গঠন না, পুনর্গঠনের ভিতরে যেন এমন স্বচ্ছতা থাকে যে লাইক মাইন্ডের শুধু মানুষ থাকবে না, যারা সত্যিকারে মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করে, যারা দেশের বিভিন্ন পর্যায়ে নিয়ে কাজ করে থাকে, যাতে মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সেই মানুষগুলোকে নিয়ে এই জায়গাটা সম্পৃক্ত করা হোক, যাতে তারা একটা রিপোর্ট তুলে ধরে। আর এখানে আপনি চিটাগং কথা বললেন, মানে কক্সবাজার বা চিটাগং এই লাইনটা কিন্তু এখনো চালু আছে, কারণ মাদকের রাস্তাটা হচ্ছে ওইটা। মাদক বলেন, আমার একটা মামলা চলতেছে এখন চট্টগ্রামে, দুই ভাই আসছে বিদেশ থেকে, সেই দুই ভাইকে এই ওসি নামে ছিল, তার চররা এসে যখন খোঁজ নেয় যে কারা বিদেশ থেকে এসছে, সেই দুই ভাইকে রেখে নিয়ে গেছে এবং তাদের কাছে টাকা চাওয়া হয়েছে, বেচারা জানি না, তারা মধ্যরাত্রে উঠায় নিয়ে গেছে এবং দুটো লাশ 2 দিন পর পর টেকনাফে পাওয়া গেল, অথচ তারা ছিল চট্টগ্রামে, লাশ পাওয়া গেল টেকনাফে। সেই মামলাটা আমরা পরিচালনা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, আমাদের বলেছেন যে মানবাধিকার সংগঠনগুলো তাদেরকে সহায়তা দিবে, নিরাপত্তা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। যেখানে দেশ ও রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না, যেখানে সরকার নিরাপত্তা দিতে পারছে না, সেখানে আমরা কিভাবে বা মানবাধিকার সংগঠন কিভাবে নিরাপত্তা দিবে? আবার যদি আপনি মামলা পরিচালনা করার ক্ষেত্রে বলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মামলা পরিচালনার ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল মানে ব্যয়বহুল একটা পরিস্থিতি থাকে। এখানে আমি একটা কথা সুপারিশমালা রাখতে চাই, যে এই ধরনের ঘটনা যদি শিকার হয়, তা রাষ্ট্রের কিন্তু জাতীয় লিগাল এড কমিটি আছে, সরকার বলবে এই ধরনের এরা আমরা নিশ্চিত করার জন্য, তারা সুবিচার পাওয়ার জন্য আমি সেখান থেকে ফান্ড দেবো, কারণ ওই ফান্ডটা হচ্ছে সব টোটালি আমার মনে হয় যে সে সহায়তা পেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, এই তথ্যটা নিয়ে শুধু এখানে না, এই তথ্যটা নিয়ে যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা না হয়, সেটার জন্য কিন্তু রিড করারও যে কিন্তু একটা বিষয় আমার মনে হয় থাকার দরকার, যে এই ধরনের ঘটনা বন্ধ হওয়ার জন্য। এটা আমার একটা আইনগত ভাবে সুপারিশ, আমরা চেষ্টা করেছিলাম, সেখানে আমরা পার্টি হতে পারি, যা ওখানে স্বাধীন ভাই আছেন উনি হতে পারেন, বা আরো সংগঠন যারা আছে তারা হতে পারেন, যে এই একটা স্ট্যাটিস্টিক্স আমরা পেয়েছি এবং বিভিন্ন জায়গায় পেয়েছি। সুতরাং এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দুটো জিনিস থাকতে পেরেছে, এটা বন্ধ হবে এবং ক্ষেত্রে তদন্ত প্রকাশ করতে হবে, এটা আমার হচ্ছে বলা। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান। এই যে বন্দুকযুদ্ধের কথা আমরা শুনি, এটা আসলে একই গল্প কিন্তু আমরা শুনি, এবং একটা সময় তো দেদারসে আমরা শুনতাম হার্ট অ্যাটাকের কাহিনী, এবং আমরা বলছি যে বাংলাদেশ এখন রোল মডেল অবাক আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু একই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্যই এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে আমেরিকান স্যাংশনের আমরা দেখতে পেলাম র্যাব এবং পুলিশের 7 জন কর্মকর্তা, তাদের মধ্যে র্যাব প্রধান আছেন, পুলিশ প্রধান আছেন, তাদের বিরুদ্ধে স্যাংশন। সো ভাবমূর্তি কোথায় উজ্জ্বল হচ্ছে সেটিও একটা বড় প্রশ্ন। আমি বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিককে। ডক্টর স্বাধীন মালিক। জি ধন্যবাদ। প্রথমেই অবশ্যই অধ্যাপক আলী রিয়াজের প্রতি কৃতজ্ঞতা,
এই পুরো জিনিসটা এত সুন্দর করে গুছিয়ে তার বিভিন্ন দিক বিশ্লেষণ করে যে গবেষণা রিপোর্ট উপস্থাপন করেছেন, কিন্তু আমরা সবাই উপকৃত হয়েছি। কম বেশি জানি, কিন্তু সিস্টেমেটিক্যালি জিনিসটা বোধহয় আর কেউ করেছেন বলে আমার ইদানিং চোখে পড়ে নাই। যেহেতু আইনের লোক, আইনে আছে, আমি কোনো মানে জাজমেন্টাল ইস্যুতে যাচ্ছি না, আইনে আছে, কিছু আমাদের সাধারণত উল্লেখ করা হয় না। আমি এরকম দু একটা কথা বলতে চাই। আমাদের সংবিধানের 46 অনুচ্ছেদে ন্যাশনাল লিবারেশন স্ট্রাগলের সময়, অর্থাৎ এক কথায় মুক্তিযুদ্ধের সময় কোনো ব্যবস্থা না হয়ে থাকলে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয়ে থাকলে, কোনো ধরনের অপরাধ মানে আইন বহির্ভূত কাজ হয়ে থাকলে তার জন্য আদালত, সংসদ দায় মুক্তি আইন পাশ করতে পারবে। মানে ন্যাশনাল লিবারেশন স্ট্রাগলের সময় যে কাজগুলি হয়েছে তার জন্য দায় মুক্তি দিতে পারবে সংসদ আইন করে, যা 46 অনুচ্ছেদে সংবিধানের বলা আছে। এরপরে 1973 সালে মার্চ মাসে প্রেসিডেন্সিয়াল অর্ডার, তখন তো সব আইন প্রেসিডেন্সিয়াল অর্ডারে হতো, তখন এই বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল ইন্ডেমনিটি অর্ডার পাস করা হয়েছিল। এই অর্ডারে বলা হয়েছিল 1 মার্চ 1978 থেকে 28 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত সব এক কথায় ছোট্ট 4 ধারার আইন, এবং ওই 16 ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে বলা হয়েছিল তখন দেশের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি ঠিক করার জন্য যেসব কাজ করা হয়েছিল, ওদের কারো বিরুদ্ধে কখনো, সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কখনো কোনো মামলা হবে না। এটা হলো আমাদের প্রথম 2টা দায় মুক্তি। তারপরে 1975 সেপ্টেম্বরে 15ই আগস্টের ঘটনার দায় মুক্তি 3 নাম্বার, আর 4 নাম্বার হলো যেটা আলী রিয়াজ বলেছেন, যৌথ অভিযান দায় মুক্তি আইন 2003 সালের 1 নাম্বার আইন। তখন আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন, ওই যে অক্টোবর তারিখগুলি সব বলেছেন, আমার মনে নেই, 16 অক্টোবর থেকে 2002 সালের 16 অক্টোবর থেকে বোধহয় 9 জানুয়ারি 2003, আমার যদি ভুল না হয়ে থাকে, ওই মামলাটা আমিই করেছিলাম। আইনটা 3 পার্লামেন্টে পাস হয়েছিল, তারপরে বোধহয় মামলা করেছিলাম 2015-তে। তার মধ্যে আরো 2টা সংসদ গেছে, কোন সংসদ কিন্তু ওই আইনটাকে বাতিল করতে করেন নাই। তখন ওই মামলাটা করতে গিয়ে ওই প্রায় মাস সময় পত্রপত্রিকার রিপোর্টগুলি যেগুলি ছিল সেগুলি ফাইলে দিয়েছিলাম। কোন পত্রিকার হিসাবে ছিল, যদি আমি ভুলে না দিয়ে থাকি, 59 জন, আর কোন পত্রিকার হিসাবে ছিল 61 জন অপারেশন ক্লিন হার্টে মারা গেছিল। তো এটা পরে আদালত ওই আইনটাকে বাতিল ঘোষণা করেছে। এখনই আমাদের এই যে অনেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস, আলী রিয়াজ গত 3 বছরের ঘটনাগুলি খুব বিস্তারিতভাবে তুলে ধরলেন। প্রশ্ন হলো করণীয় কি? এটা সবথেকে আমি বহু বছর ধরে বলছি যে সরকার যখন এই ধরনের একটা ব্যবস্থার পক্ষে অবস্থান নেয়, তখন আমাদের কার্যকর খুব বেশি কিছু করার থাকে না। কারণ এটা নিয়ে তো ধরেন আমরা সবাই কম বেশি গত 10-15 বছর ধরে কথা বলছি, আগের কথা নাহলে বাদই দিলাম। আশ্চর্যজনক ভাবে আমাকে এই সোমবারে ঢাকা ট্রিবিউন থেকে ফোন করেছিল, যে তথ্যটা আমি খেয়াল করি নাই। ওরা বলল যে এই 7 জনের নিষেধাজ্ঞা দেওয়ার পরে গত সপ্তাহ পর্যন্ত মাত্র 2টা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। এই 7 জন কর্মকর্তা নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে গত সোমবারে সাংবাদিক ফোন করেছিল, মঙ্গলবারে রিপোর্টও ছাপা হয়েছে আমার
দেখা হয়নি যে মাত্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মাত্র 2টা হচ্ছে। অর্থাৎ নিষেধাজ্ঞার প্রভাব আমার কাছে যেটা মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে অল্পকালীন সময় হলেও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে। এখন দুনিয়াটা কোন দিকে যাচ্ছে? আজকে সরকারি টেলিভিশনে শুনলাম এল সালভাডোরের প্রেসিডেন্টকে 1989 সালে, আজকে সকালে বিবিসি নিউজে 1989 সালে 8টা হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার তাকে অ্যারেস্ট করার অর্ডার দিয়েছে ওই দেশের কোর্ট। 70, 80, 90 দশকে দক্ষিণ আমেরিকায় এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয়েছিল এবং আস্তে আস্তে এর বিচার শুরু হয়ে গেছে। না, আবার আমি রিপিট করছি, হয়তো 1989 সালের প্রেসিডেন্টকে কালকে অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হচ্ছে। এই 2 সপ্তাহে 1986 সালে গুয়েতেমালার যে সেনাপ্রধান ছিল তার বিচার করে বোধহয় যাবজ্জীবন জেল দেওয়া শুরু হয়েছে। এই ব্যাপারগুলি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই রুশ ইউক্রেন যুদ্ধে, যে 2-3 দিন আগে একটা ম্যাটারনিটি ওয়ার্ড ছিলেন হাসপাতালে, যে বোমা পড়ে 3-4 জন নিহত হয়েছে। সারা দুনিয়া এটা নিয়ে তোলপাড় হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে দায় মুক্তির দুনিয়াটা এখন বদলে গেছে এবং এইটা আমাদের করতে হবে। আমাদের না করলে কিন্তু এটা আন্তর্জাতিকভাবে এখন এই জিনিসগুলির গুরুত্ব অত্যন্ত বেশি বাড়ছে। হ্যাঁ, এখানে বিভিন্ন আন্তর্জাতিক মহলের নিজের স্বার্থের ব্যাপার আছে, মানে ইকোনমিক ইন্টারেস্ট আছে, এগুলি সবই আমরা জানি, কিন্তু তার বাইরেও আস্তে আস্তে এই জিনিসগুলি এখন কিন্তু জোরালো ভাবে উঠে আসছে এবং এইটা আরো শক্ত হবে। মানে রুশ ইউক্রেন যুদ্ধে এখন যে ওয়ার ক্রাইমের কথা হিসাব কিন্তু যেগুলি আসছে, যে কোনো শহরে 12 জন সিভিলিয়ান মারা গেছে, কোনো শহরে 15 জন সিভিলিয়ান, ওইভাবে ধরেন 2 সপ্তাহ ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু এই 12-15 জন সিভিলিয়ান এবং রেসিডেন্সিয়াল এলাকায় বোমের জন্য সেটা কিন্তু যুদ্ধ অপরাধের মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এগুলি বিচার হবে। অর্থাৎ আমি এক কথা যেটা বলতে চাচ্ছি, আগের যে ইমিউনিটি ছিল এবং আমাদেরও আইন শৃঙ্খলা বাহিনী যে ইমিউনিটিতে অভ্যস্ত হয়েছিল, আমি কিন্তু পুলিশের ট্রেনিং এ আমাকে মাঝে মাঝে ডাকে, আমি সবাইকে পুলিশ অফিসারদের বলি আপনাদের বয়স তো 30-35 বছর এবং আমার ধারণা প্রত্যক্ষ অভিজ্ঞতা নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করছে, যারা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন জড়িত, তাদেরও বয়স হয় 30-35 এরকমই হবে, তরুণ বয়সে মোটামুটি। এবং আমাদের গড় আয়ু 70 বছর, এখন 72 বছর। অতএব আপনারা সবাই আরো 30-40 বছর বাঁচবে। দুনিয়াটা যদি আইনের শাসন থাকে, তাহলে এই যে সাউথ আমেরিকা যেমন 20-30-40 বছর পরে বিচার শুরু হয়ে গেছে, এইটা আমাদের দেশেও 20-30-40 বছর হলেও বিচার হবে। বঙ্গবন্ধু সপরিবারে নিহত করা 75 সালে যারা জড়িত ছিল, তারা কখনো ভাবে নাই তাদের বিচারের কোনোদিন মুখোমুখি হতে হবে। মুখোমুখি হয়েছে, জেল হত্যারও বিচার হয়েছে। এগুলি আমাদের দেশে শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে হবে। এবং আমার যেটা ভয়, আমি মানে আশা করবো এটা অমূলক, কিন্তু আস্তে আস্তে আন্তর্জাতিক সম্পর্কে নিষেধাজ্ঞার ব্যাপারটা আমার ধারণা আগামী 3-4-5 বছরে খুব জোরালো হয়ে যাবে। রাশিয়ার বিরুদ্ধে যে চরম আন্তর্জাতিক এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আমি যে সেই কদিন আগেই দেখছিলাম রাশিয়ার জিডিপি হলো $1.4 ট্রিলিয়ন। দুনিয়ার হিসেবে এটা ছোট, মানে রাশিয়ার মতো অর্থনীতি একটা মধ্যম ইউরোপীয় দেশের সমান। রাশিয়ার পপুলেশন কত 135-140 মিলিয়ন, নেদারল্যান্ডের পপুলেশন 17 মিলিয়ন, নেদারল্যান্ডের জিডিপি হলো $1 ট্রিলিয়ন।
ইউকের পপুলেশন 55 মিলিয়ন, জিডিপি হলো 2.8 ট্রিলিয়ন। এই প্রেক্ষাপটে রাশিয়ার ইকোনমি 1.4 ট্রিলিয়ন, মধ্যম সারির একটা ইউরোপীয়, যদিও দেশটা মানে আমরা সবাই জানি ফিজিক্যালি অনেক বড়, কিন্তু এখন এইসব আর আমাদের আরএফজি সেক্টর কত $40 বিলিয়ন বন্ধ করে দিল। কি হবে? পশ্চিমা বিশ্ব অবশ্যই করবে, তাদের কাপড় লাগবে, না হলে 20% বেশি দামে ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান থেকে কিনবে। 40 বিলিয়নের 20% বেশি হলে আমাদের কাছ থেকে যে $40 বিলিয়ন কাপড় কিনে সেটাতে তাদের খরচ হবে 48 বিলিয়ন। আর হয়তো আমাদের 3, 4, 5 বিলিয়ন চামড়া, ছোটখাটো কিছু জিনিস আছে। একটু বুঝতে হবে যে আন্তর্জাতিক বিশ্বের যদি এই দিকে নজর যায়, আমরা চুনোপুঁটি থেকেও ছোট, পুঁটি মাছের বাচ্চা। আমাদের ইকোনমি 320-322 বিলিয়ন ডলার, 1 ট্রিলিয়ন 3 ভাগের 1 ভাগ। দুটা কথা আমি যেটা বলতে চাচ্ছি, একটা সমাজকে টিকে থাকতে হলো এইসব অপরাধের বিচার আজকে হোক, কালকে হোক, পরশু হোক, করতেই হবে। এবং এটা দেশে না হলেও আন্তর্জাতিক বিশ্ব যেদিকে যাচ্ছে তার চাপে পড়ে হলে করতে হবে। চাপটা আমার মনে হয় শুরু হয়ে গেছে, যেটা বললাম শুরুতে, যেটা বললাম যে 2 জনের হয়েছে। এবং আমার যত ধারণা, এটা আমার কোনো তথ্যভিত্তিক না, আমার ধারণা এই নিষেধাজ্ঞার শুরুতে অন্যান্য দেশও জড়িত থাকার কথা ছিল, শেষ মুহূর্তে তাদেরকে চিন্তা ভাবনা হয়েছে খালি আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। তো দুনিয়া কিন্তু এখন আগামী 5, 7, 10 বছরে দুনিয়ায় নিষেধাজ্ঞাটা, এই আইনের শাসনের প্রশ্নে অর্থনৈতিক নিষেধাজ্ঞাটা একটা বড় হাতিয়ার হয়ে উঠবে। আর এখন দেশে কি হচ্ছে, এর যে সুদূর প্রভাব, মানে সুদূর প্রসারিত যে প্রভাব, এই কথা আমি 15 বছর আগে ধরে বলছি। একটা সমাজে রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষিত একটা বাহিনীকে যখন লাইসেন্স টু কিল দেওয়া হয়, আমাদের পয়সায় প্রশিক্ষিত একটা বাহিনীকে লাইসেন্স টু কিল দেওয়া হয়, এটার অবশ্যম্ভাবী পরিণতি হয় সমাজটা বর্বর, হিংস্র হয়ে ওঠে। এর প্রভাব একদিনে হবে না, 10 বছরে। এখন আমরা ওই নিষ্ঠুর, হিংস্র সমাজের দিকে অনেক দূর এগিয়ে গেছি। ফারহাদ আবরার, বুয়েটের যে ছেলেটা যাকে খুন করা হয়েছিল, বিচারক মনে আছে নিশ্চয়ই আপনাদের, 20 জনকে ফাঁসি দিয়েছিল। ফাঁসি দেওয়ার পরে সেই বিচারক তার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছে আর কোন কোন হত্যা মামলায় সে 10 জন, 12 জন, 15 জন, 25 জনকে সে মৃত্যুদণ্ড দিয়েছে। গর্বের ব্যাপার। সমাজটা কিভাবে নিষ্ঠুর হচ্ছে। এখন আমাদের জেলে বোধহয় 2100 কন্ডেম প্রিজনার আছে, মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এরকম। এখন জেলে আছে প্রায় 2200, লাস্ট হিসাবে 2200। সব দিক দিয়ে আমরা বর্বর হয়ে যাচ্ছি। এর প্রতিফলনটা ঘটছে কিন্তু এই যে আমাদের গণতন্ত্রহীনতায়, মানবাধিকারহীনতায়। তো এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা শুধু মানবাধিকার লঙ্ঘন না, এটার মানে আরো অনেক সুদূর প্রসারী যে প্রভাব হচ্ছে। আমার ভয় যা 3-4 বছর পরে এই সমাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ রাস্তায় রক্তাক্ত পড়ে আছে, আমরা হেঁটে যাব, ফিরেও তাকাবো না। এই যে সমাজ নিষ্ঠুর, বর্বর হচ্ছে, এটাই হলো আমার সবচেয়ে বেশি আশঙ্কার জায়গা। ডক্টর সাজিদ মালিক, জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি। একজন সাংবাদিক, নিউ এজের মুক্তাদুর রশিদ রোমিও, তিনি 2টো প্রশ্ন করেছেন, আপনি যদি ছোট্ট করে অ্যাড্রেস করেন। একটা হচ্ছে
তিনি আপনার কাছে জানতে চাইছেন যে আমরা অনেক সময় দেখি যে হাই প্রোফাইল ক্রাইম সাসপেক্ট যারা, তাদেরকে কোর্টে যখন হাজির করা হচ্ছে বা মিডিয়ার সামনে হাজির করা হচ্ছে, তখন তারা বুলেট প্রুফ ভেস্ট পরে এবং হেলমেট পরিয়ে তাদেরকে হাজির করা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে এই বুলেট প্রুফ ভেস্ট থাকবার পরেও তারা কিভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আর দ্বিতীয় প্রশ্ন তার যে এমন কোন আইনি ইনস্ট্রুমেন্ট আমাদের রয়েছে কিনা যাতে করে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত বা তাদেরকে 20-30 বছর পরেও আইনের আওতায় আনা যাবে। বাংলাদেশে এমন কোন আইনি ইনস্ট্রুমেন্ট রয়েছে কিনা আপনি জবাব দেবেন। আর একটু সাংবাদিক বন্ধুদেরও জানিয়ে রাখি যে প্রফেসর আলী রিয়াজের উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, কিংবা আমি আপনাদেরকে ফ্লোরও দিতে পারি আমার অতিথিদের বক্তব্যের শেষে, আপনারা তখন নিজেরা প্রশ্ন করতে পারবেন। ডক্টর স্বাধীন মালিক ছোট্ট করে। প্রথম প্রশ্ন, দেওয়ানি মামলা লিমিটেশন, মানে দেওয়ানি মামলা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, কিন্তু ফৌজদারি মামলায় কোনো লিমিটেশন পিরিয়ড নাই। অর্থাৎ আজকের অপরাধের জন্য সাক্ষী মানে পাওয়া গেলে এটা 30-40 বছর পরেও মামলা করা যাবে, অতএব মামলা করা যাবে এবং ওইটা আইনগত কোনো বাধা নাই। এখন টেকনিক্যাল যেটা এলেনা খান বলছিলেন, টেকনিক্যাল অনেক দিক আছে, কিন্তু সব সমাজই হয়েছে এইসব মামলা করার ক্ষেত্রে তখন কিছুটা সাক্ষ্য আইন বা অন্যান্য যে আইনি মানে যেটা হয়তো বাধা হতে পারে, ওই বাধাগুলি তুলে নেওয়া হয়। যেমন মানে আমাদের গণহত্যার যে বিচার হয়েছে, একটা হত্যাকাণ্ডের বিচার হতে হলে সবচেয়ে প্রথমে যেটা দরকার পোস্টমর্টম রিপোর্ট, যাতে একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওটা প্রমাণ করার জন্য। গণহত্যার বিচারে পোস্টমর্টম রিপোর্ট লাগে, সরাসরি সাক্ষী লাগে না। অতএব এইসব বিচারের ক্ষেত্রে কিছু আইনে ছাড় দেওয়া হয় এবং তখন দরকার হলে আমাদের এইসব আইনে ছাড় দিয়ে বিচার হবে। কিন্তু আমি যেটা আবার মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিচারগুলি, হ্যাঁ সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার সম্ভব না, মানে আমাদেরও সব গণহত্যার বিচার হয় নাই, কিন্তু অনেকগুলি এটা হবে, সারা দুনিয়া এটা হচ্ছে এবং হবে। আমরা আমার বক্তব্য এটা দিয়ে শেষ করে ফেলি। ধন্যবাদ আবার সবাইকে। অনেক ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক। আমি বলছে আমার একটু ক্লাস আছে, ক্লাসে যেতে হবে, অতএব আমাকে যদি একটু ক্ষমা করেন, আমাকে চলে যেতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর টাইম। কথা বলবার জন্য অনুরোধ করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসানকে। ব্যারিস্টার মঞ্জুর হাসান। জি, ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আপনাকে। আমি বলবো প্রথমে যে প্রফেসর রিয়াজ যে পেপারটা দিয়েছেন, ডায়াগনস্টিক রিপোর্ট, আমি বলবো এটাতে অনেক রকমের ফ্যাক্টস এন্ড ফিগার্স আছে এবং এটার উপর বেস করে যে অ্যানালিসিসটা করেছেন এটা খুবই মূল্যবান। এবং স্বাধীন ভাই যেটা বললেন এটা এরকম অ্যানালিসিসটা এরকম আমি দেখি নাই, এবং এটা অ্যাকচুয়ালি অ্যানালিসিসটা এবং ডেটা কালেকশনটা যদি আমরা করে যেতে পারি, কারণ এটা থেকে আমরা একটা লংগিটিউডিনাল পিকচার পাবো কিভাবে কি হচ্ছে, যে এই বিভিন্ন জিনিসগুলো যেগুলো হচ্ছে পলিসি ডিসিশনস এবং ইন্টারন্যাশনাল কিছু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সেটার ইম্প্যাক্ট গুলো কিভাবে হচ্ছে এবং এটা কতটুকু ইন্টারনাল কতটুকু এক্সটার্নাল, এই জিনিসগুলো বোঝাটা খুবই দরকার। সো আমি এটার আমি অ্যাকচুয়ালি এই ইস্যুটাকে দেখতে যাচ্ছি ফ্রম এ গভর্নেন্স, সুশাসনের পয়েন্ট অফ ভিউ থেকে, পার্সপেক্টিভ থেকে। এবং আমি 3টে পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আরেকটা হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, আরেকটা বলবো আমাদের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। এই 3টে ইস্যু নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমি যেটা প্রিঅ্যাম্বল হিসাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কালচার অফ ইম্পিউনিটি, এটা আমরা অনেকেই বলেছেন এবং জানি সেটা অনেকদিন ধরে আছে, সেটা আনফর্চুনেটলি এটা গ্লোবাল এখন অনেকটা, আবার আমি বলবো যে আমাদের রিজিয়নালও একটা খুবই একটা বিগ ইস্যু। আজকে আমরা যদি ইন্ডিয়া, শ্রীলঙ্কা দেখি যে জিনিসগুলো হচ্ছে, এবং এটা পার্টিজানশিপ একটা রূপ নিচ্ছে ইনস্টিটিউশন গুলো। আমরা কমিউনাল যে ইস্যুগুলো দেখছি যে এটার কোনো রিড্রেস হচ্ছে না, ইন্ডিয়াতেও দেখছি, শ্রীলঙ্কায় দেখছি। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমি ফিলিপিন্সও দেখতে পাচ্ছি। গন্টানামে বের একটা খুব এক্সাম্পল, যেটা আমরা সবসময় শুনি যে এখনো ওখানে প্রিজনাররা আছে, ওখানে অনেক কিছু হচ্ছে which is kind of violating international law, but that's the international context.
within which I think we should look at it. আরেকটা হচ্ছে যে আমাদের আনফরচুনেটলি আমরা যে কলোনিয়াল টাইম থেকে যে আইনগুলো সিস্টেমগুলো যে ইনহেরিট করেছি, সেই যে সিস্টেমগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু ওইভাবে রিফর্ম করতে পারি নাই। আমার মনে হয় এটাও একটা ইস্যু, যেটা আমি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে যখন কথা বলবো এটা একটু মনে রাখা উচিত। কলোনিয়াল পাওয়ার নিজেদের ইনস্টিটিউশন গুলো অনেক রকম ভাবে রিফর্ম করে চেঞ্জ করে ফেলেছেন, কিন্তু আমরা কিন্তু সেটা এখন পর্যন্ত করতে পারছি না। সো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে যখন আমি একটু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সিস্টেমের মধ্যে যে ইনস্টিটিউশন গুলো আছে, সেই ইনস্টিটিউশন গুলো কতটুকু আর কি ঠিকভাবে কাজ করতে পারছে। ইজ ইট এ ইস্যু অফ ক্যাপাসিটি? আমাদের কি আমাদের পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, আপনি প্রসিকিউশন সার্ভিস বলেন, ওনারা কতটুকু এই কাজগুলো করতে পারছেন, এবং এটা ওনাদের এই কাজটা করার জন্য যে ধরনের ক্যাপাসিটি থাকা দরকার সেটা আমরা দিতে পারছি না। দ্যাট ইজ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা ওনাদের ওই ক্যাপাসিটি নাই। এখানে একটা মডার্নাইজেশনের একটা ব্যাপার আছে। এই মডার্নাইজেশনটা যতদিন না হবে, এবং ইন দ্য ট্রু সেন্স, আমরা তো অনেক সময় ডোনাররা এটা ইনভেস্ট করছেন, ওখানে পয়সা দিচ্ছেন, এখানে ট্রেনিং হচ্ছে, কিন্তু এই ট্রেনিং গুলোর কতটুকু এটার ইম্প্যাক্ট পড়ছে এই আমাদের যে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, বা আমাদের জুডিশিয়াল প্রসেসটা যে এত ইনএফিশিয়েন্ট, একটা মামলা শুরু করলে 20 বছর চলতে থাকে, এইটার উপর কতটুকু ইম্প্যাক্ট পড়ছে আমার মনে হয় আমাদের খুব কেয়ারফুলি দেখা উচিত। এবং এটার সাথে আমি বলবো ডিউ প্রসেসের একটা কানেকশন আছে। আমরা যে ইনস্টিটিউশন গুলো ঠিকভাবে কাজ না করতে পারলে ডিউ প্রসেসটাও কিন্তু আমরা দেখবো না, আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো না। এবং যখন এই ডিউ প্রসেসটা যখন ইন্টারফেয়ার্ড হয় এবং যখন এটা ঠিকভাবে কাজ না করে, তখন কিন্তু দুদিকে ইম্প্যাক্টটা পড়ে যায়। যারা ল এনফোর্সার ওনারা যাচ্ছি থেকে আপনার যখন আমরা দিয়ে হয়ে যাচ্ছে ব্যাপার আছে সেখানে। সরি, আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আপনি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। মাঝখানে একটু সমস্যা হয়েছিল। জি 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 30 সেকেন্ডসের মতো বেশি। যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিউ প্রসেসের একটা ব্যাপার, এবং এখানে আমি মনে করি যে আপনার পুলিশরাও কিন্তু আপনি অনেক রিস্কের মধ্যে কাজ করেন, এবং ওনাদের একটা অ্যাটিটিউড হচ্ছে যে যদি আমরা আইনের মাধ্যমে যদি এদেরকে বিচার না দিতে পারি, বেস্ট ওয়ে টু ডু ইজ রিজলভ দিস ইস্যু ইজ টু কিল দেম, এরকম একটা অ্যাটিটিউড আছে। সো এখানে আমি বলবো যে দের ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউ প্রসেসের একটা ব্যাপার আছে, এবং পুলিশ ফোর্স শুধু খালি এনফোর্সমেন্ট নিয়ে কাজ করলে হবে না, ওনাদের এখানে একটা ইনভেস্টিগেটিভ ফোর্স হিসাবে কিন্তু এখানে ওনাদের একটা ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে। এভিডেন্স কিভাবে নিতে হবে, ইম্পার্শিয়ালি কিভাবে এটাকে প্রেজেন্ট করা যায়, এই জিনিসগুলো আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, আমাদের দেখার দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় অনেকবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস দরকার। আমি একসময় ইংল্যান্ডে প্রসিকিউটর হিসেবে কাজ করেছি, এবং দেখেছি যে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস কিভাবে কাজ করে। আমাদের দেশে কিন্তু আমরা এটা এখন পর্যন্ত করতে পারলাম না, কিন্তু এটা খুবই দরকার। একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস যতদিন না হবে, সিস্টেমটা কিন্তু এফেক্টিভ এবং এফিশিয়েন্টলি কাজ করবে না। সো এখানে জুডিশিয়ারিরও একটা ব্যাপার আছে। কোর্টে গেলে যে কথাটা আমি আগে বললাম, যে আপনার মামলাগুলো চলতে থাকে, এটাকে খুব তাড়াতাড়ি খুব স্পিডিলি রিজলভ করা দরকার। সো এখানে পুলিশের একটা রোল আছে, প্রসিকিউশনের একটা রোল আছে, জুডিশিয়ারির একটা রোল আছে। সো এইটা আমি বলবো যে পুরো জিনিসটাকে আমি বলি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে যতদিন পর্যন্ত আমরা এফেক্টিভ এবং এফিশিয়েন্ট করতে না পারবো, আপনার এই এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বলেন, আপনি ডিলে ইন জাস্টিস বলেন, এগুলো আমাদের সাথে থাকবে, এবং দিস উইল বি একটা আমাদের জন্য একটা কার্স হয়ে থাকবে ভবিষ্যতে। সো এইটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা আমি তুলতে চাচ্ছি, সেটা হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, যেটা অন্যরাও বলেছেন।
এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টেবিলিটির ইস্যুটা এখন খুবই লো আমাদের পুরো সিস্টেমটা যদি আমরা দেখি, যে পিপল আর রিয়েলি নট অ্যাকাউন্টেবল টু আদার্স। আপনার আমরা অনেক গবেষণা করেছি, অনেক কথা বলেছি যে ইনস্টিটিউশন যতদিন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে না পারবে, অ্যাকাউন্টেবিলিটিটা আপনার আন্ডারমাইন হতে থাকবে। সো এই অ্যাকাউন্টেবিলিটি ইস্যু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটার সাথে কিন্তু আপনার অন্য অনেক কিছু লিঙ্ক আছে। আপনার আপনার যে এই যে ধরে মেরে ফেলা, এটা কেন হচ্ছে এখানে? কারণ কেউ জবাবদিহিতা নাই দিকে এটা হচ্ছে। এটা আজকে প্রেসে আমরা এটা নিয়ে কিছুটা কথাবার্তা হচ্ছে, আমরা এই ডিসকাশনটা হচ্ছে, কিন্তু যেখানে আসলে এই ডিসকাশনটা হওয়া উচিত, যেমন মনে করেন পার্লামেন্টে যেটা হওয়া উচিত, স্ট্যান্ডিং কমিটি যেখানে যে আলাপগুলো হওয়া উচিত, সেটা ওইভাবে হচ্ছে না। এবং এইটার জন্য আমার মনে হয় যে একটা ভিশাস সাইকেলের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, সাইকেল অফ ভায়োলেন্স, মিসট্রাস্ট হচ্ছে, এবং যত মিসট্রাস্ট বাড়বে এই ভায়োলেন্সটা আরো বাড়তে থাকবে। সো ভিশাস সাইকেল থেকে আমাদের কিভাবে বার হওয়া যেতে পারে সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। এবং এইখানে আমার থার্ড পয়েন্টটা চলে আসে, যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি পলিটিক্যাল, আমাদের লিডারশিপ বলেন, ডিফারেন্ট লেভেলে যে আলাপ আলোচনা হয়, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুবই খুবই বলবো আমি খুবই একটা ডেঞ্জারাস একটা একটা পর্যায়ে চলে গেছে, ইন দ্য সেন্স দ্যাট উই আর এনকারেজিং দ্যাট ইট শুড হ্যাপেন। আপনারা বলেছেন, অনেকেই বলেছেন যে অনেকটা এনকারেজ করা হচ্ছে যে ধরতে না পারলে, ক্রিমিনালসদেরকে ধরতে না পারলে, বিচার না দিতে পারলে ওদেরকে মেরে ফেলা হোক। এই যে গুমের কথা যেটা বলা হলো, অ্যাডভোকেট খান যেটা বললেন, যে এই গুম জিনিসটা, এটাও কিন্তু আমাদের অনেকটা প্রমোট করা হচ্ছে, ইন দ্য সেন্স দ্যাট we have no solution. If we don't have any solution, তাহলে এটা এই লোকগুলোকে গুম করে ফেলা হোক। সো এই ল্যাঙ্গুয়েজটা আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের খুব খুব চিন্তা করে এই কাজগুলো করতে হবে, এই কথাগুলো বলতে হবে। যখন আমরা বলি আমাদের এই জিনিসটা খুব কেয়ারফুল বলা দরকার। এটার সাথে আমার আমি বলবো যে আমি রেকমেন্ডেশন। মঞ্জুর হাসান, জাস্ট নিউ এজের সাংবাদিক মুক্তাদির রশিদ রমি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছেন, যে আপনি জাস্টিস সিস্টেমের কথা বলছিলেন। আমরা দেখলাম মেজর সিনহার, ওনার প্রশ্ন হচ্ছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডের মামলা এত দ্রুত নিষ্পত্তি হলো, আবার অন্যদিকে দেখছি যে একরামুল হক আওয়ামী লীগ নেতা, তার হত্যাকাণ্ডের মামলা এগুচ্ছে না। সো আপনি আপনার উত্তর। এখানে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম যদি চায় একটা জিনিসকে একটা রিজলভ করতে চায়, যদি একটা ইস্যুকে নিয়ে আসতে চায় এবং এফিশিয়েন্টলি প্রসেসটাকে অগ্রসর করে একটা বিচারের দিকে নিয়ে যেতে চায়, একটা কনক্লুশনের দিকে নিয়ে যেতে চায়, সেটা কিন্তু সম্ভব। এবং সিনহা সাহেবের কেসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। কিন্তু একটা কেস দিয়ে কিন্তু আমরা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে পারবো না। একটা দিয়ে বলা যাবে না যে অন্যদের বিচার আমরা দিতে পারছি, রিড্রেস করতে পারছি। এইটাকে আমাদের আরো প্রেসিডেন্ট ক্রিয়েট করতে হবে, একটা দিয়ে হবে না। সো আমি এটা বলবো যে ইটস এ গুড স্টার্ট, কিন্তু ইট হ্যাজ টু কন্টিনিউ, অ্যান্ড দেয়ার হ্যাজ টু বি আদার কেসেস। অন্য কেসগুলো আমাদের যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে আমাদের এইভাবে রিজলভ করতে হবে, এবং যারা যারা কালপেবল ওনাদেরকে পানিশমেন্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। উইদাউট পানিশমেন্ট ইম্পিউনিটিটা যাবে না। সো আমি এটাই আমার উত্তর, যে ওয়ান কেস ইজ এ গুড স্টার্ট, বাট এটা দিয়ে আমাদের ভবিষ্যৎ দেখলে হবে না। ভবিষ্যতে আমাদের অন্য কেসগুলোকে আমাদের একইভাবে রিজলভ করতে হবে, এবং ডিউ প্রসেসের মধ্যে ফেলে যারা কালপেবল, যারা দোষী, ওনাদেরকে বিচার করাটা খুবই দরকার। আমি এইভাবে উত্তরটা দিব। আমি যে পয়েন্টে যেতে চাচ্ছিলাম, যে প্রফেসর রিয়াজ ওনারা যে রিপোর্টটা পাবলিশ করেছেন, যেটা তৈরি করেছেন, সেখানে ওনারা কয়েকটা জিনিস বলেছেন ইন টার্মস অফ মুভিং ফরওয়ার্ড। একটা হচ্ছে আমি পুরোপুরি একমত, সেটা হচ্ছে যে টাইম বাউন্ড ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন। যে কেসগুলো আমাদের সামনে আসছে সেগুলোকে, একটু আগে যে কথাটা বললাম, খালি সিনহা সাহেবের কেসটা দেখলে হবে না, বড় অনেকগুলো কেস আছে, সেগুলোকে আপনার ওপেন করে দিতে হবে, খুলতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, এবং এটার একটা রেজাল্ট দেখা দরকার। এবং এই প্রসেসের মধ্যে যারা এফেক্টেড পিপল, ওনাদেরকে নিয়ে আসাটা খুবই দরকার। সো এটা না খুললে কনফিডেন্স, সিস্টেমের মধ্যে কনফিডেন্স আসবে না।
এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এটার সাথে লিঙ্ক, সেটা হচ্ছে পানিশমেন্ট। যদি দোষী হয়ে থাকে কেউ, এই দোষীদেরকে পানিশ করাটা খুবই দরকার। না হলে মানুষরা বলবে যে একটু আগে যে কথাটা বললাম, লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে না। এগেন, সিনা কেস ইজ এ গুড স্টার্ট, বাট এরকম এক্সাম্পল দরকার। আরেকটা হচ্ছে যে 3 নম্বর যেটা সেটা হচ্ছে যারা এই খবরগুলো নিয়ে আসেন সামনের দিকে, এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, মিডিয়া, আমি বলবো ডোন্ট শুট দ্য মেসেঞ্জার। মেসেঞ্জাররা শুধু খালি মেসেজ নিয়ে আসেন, আমাদের সামনে তুলে ধরেন, বাট ওনাদেরকে দোষ দিলে হবে না, আমাদের আসল প্রবলেমগুলো দেখতে হবে। এই প্রবলেমগুলো না দেখলে আপনার আমরা আসল ইস্যুগুলো ধরতে পারবো না। 4 নম্বর বলবো যে আমাদের যে আমাদের যে রোলগুলো আছে সোসাইটিতে, বিভিন্ন ইনস্টিটিউশনগুলোর যে রোল আছে, সেই রোলগুলোকে আরো ভালো করে ডিলিনিয়েট করা দরকার। আমাদের ইন্টারনাল ল এনফোর্সমেন্টের জন্য আমাদের পুলিশ আছেন, ওনাদেরকে ট্রেনিং দিয়ে, ইনভেস্টমেন্ট দিয়ে, শুধু খালি হার্ডওয়্যার না, সফটওয়্যার ইনভেস্টমেন্ট করে কিন্তু ওনাদেরকে আরো এফিশিয়েন্ট করা যেতে পারে। সেখানে কিন্তু আমি মনে করি যে ওনাদের রোলটা ওইখানেই থাকা উচিত। ইন্টারনালি অন্যদেরকে এখানে আনাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই একটা রিস্কি। আমি বলবো যে আজকে আমাদের গ্লোরিয়াস আর্ম ফোর্সেস যারা আমাদের স্বাধীনতা নিয়ে আসছেন এবং যারা পিস কিপিং করছেন বিদেশে গিয়ে, ওনাদের রোলটা যেন কম্প্রোমাইজ না হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের খেয়াল রাখা উচিত। যখন রোলগুলো কম্প্রোমাইজ হয়ে যায়, ওভারল্যাপ করে যায়, তখন কিন্তু এই ডেঞ্জার গুলো চলে আসে। ধন্যবাদ দিলু ভাই। ধন্যবাদ ব্যারিস্টার মঞ্জুর হাসান, আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। সাংবাদিক শেখ সাবিহা জানতে চেয়েছেন মিস্টার মঞ্জুরের কাছে যে এই আলোচনায় আমরা সরকারের কোনো প্রতিনিধি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিনা। উত্তরটা আমি দিই, না, আমরা এই আজকের আলোচনায় আমন্ত্রণ জানাইনি। তবে এই বিষয় নিয়ে আমরা মাত্র কয়েকদিন আগেই একটা আরেকটি ওয়েবিনার করেছি, যেখানে সরকারি দলের, বিরোধী দলের এবং বিভিন্ন ফোরাম, বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ আলোচনায় বিতর্ক অংশ নিয়েছেন। আজকে আসলে আমরা রিপোর্ট লঞ্চ করতে চেয়েছি এবং একাডেমিক একটা ডিসকাশন চেয়েছি, যে কারণে আমরা কোনো বিতর্কের মধ্যে যেতে চাইনি। তবে অবশ্যই এই রিপোর্ট নিয়ে আমরা ভবিষ্যতে বিভিন্ন ফোরামে নানান বিতর্কের আয়োজন করব। এবং আপনি জানতে চেয়েছেন যে রিপোর্টটি আমরা গভর্নমেন্টকে দেবো কিনা। রিপোর্টটি অবশ্যই গভর্নমেন্টকে দেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিপোর্টটি এখন উন্মুক্ত সবার জন্য। আমাদের ওয়েবসাইটে www.cgs-pd.com অর্থাৎ সিজিএস এর ওয়েবসাইটে এই রিপোর্টটি উন্মুক্ত আছে সবার জন্য, এবং আমাদের সোশ্যাল মিডিয়া নানান যে প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্মে আমরা রিপোর্টটি শেয়ার করবো। তো এই রিপোর্ট নিয়ে বিতর্কের যথেষ্ট অবকাশ থাকছে। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, প্রফেসর আলী রিয়াজ এরপরে বলবেন। আমার অতিথিদের যারা প্যানেলিস্ট ছিলেন তাদের বক্তব্য শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তিনি উত্তর করবেন। আমি প্রফেসর রিয়াজের কাছে যাবার আগে সাংবাদিক বন্ধুদের জন্য ফ্লোরটা ওপেন করে দিচ্ছি। যদি কেউ কোনো প্রশ্ন রাখতে চান রাখতে পারেন। মাইক ডাউন করে প্রশ্ন করবেন। কেউ বলতে চান? মেসেজে একটা কোশ্চেন এসেছে। সরি, মেসেজ একটা কোশ্চেন এসেছে। মাতা, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যে কেউ প্রশ্ন করতে চাইছেন না। মুক্তাদির রশিদ রোমিও একটা প্রশ্ন করেছেন, লেট মি চেক। রোমিও প্রফেসর রিয়াজের কাছে প্রশ্ন রেখেছেন, ডু you think extrajudicial killing enforced disappearance actually led the recent sanction, or what else? কোন প্রশ্ন করবেন? সো আমি বলবার জন্য অনুরোধ করছি আমাদের এই গবেষণার মুখ্য গবেষক প্রফেসর আলী রিয়াজকে। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ। সাংবাদিক মুক্তাদির রশিদের একটি প্রশ্ন ছিল, সেটা দিয়ে শুরু করি। যে সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে র্যাব এবং 7 জন অফিসারের উপর, র্যাব এবং পুলিশের সঙ্গে যুক্ত, তার পেছনে নিঃসন্দেহে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটা বড় রকমের ভূমিকা রেখেছে। এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির শুধুমাত্র যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং এবং ঘটনাই নয়,
সম্পর্কে আমরা সকলেই প্রায় অবহিত যে একটা ভয়াবহ রূপ নিয়েছে। ফলে যখনই যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন, বাইডেন প্রশাসন গোড়া থেকেই মানবাধিকার, গণতন্ত্র, নাগরিকের অধিকারের প্রশ্নগুলোকে গুরুত্ব দেবেন বলেছেন, তখনই অনুমান করা গিয়েছিল যে এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ খুব অসঙ্গতি হবে না। নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে সব ক্ষেত্রে কি সে ব্যবস্থা নেওয়া হয়েছে, না সব ক্ষেত্রে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। রোমিও আরেকটি প্রশ্ন লিখেছেন যে why RAB only, শুধু র্যাব কেন? না, এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তরটা আসলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের লোকজন বলতে পারবেন। কিন্তু আমরা যেটা বুঝতে পারি যে গত বছরগুলোতে আপনি যদি 2004 সাল থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে আসলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়ে সমস্ত রকম বিভিন্ন রকম প্রশ্ন মানবাধিকার সংগঠনগুলো তুলেছে এবং এগুলো ডকুমেন্টেড। এটাও আপনার নিশ্চয়ই জানা আছে যে 2004 সালের পরে 2005 সালেই আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে র্যাবের যে তৎকালীন যে লিডারশিপ যারা ছিলেন তাদেরকে আসলে এই সমস্ত বিষয়ে অবহিত করা হয়েছিল। উইকিলিকের সূত্রে যে সমস্ত কেবল আমরা দেখতে পেয়েছি সেগুলোর মধ্যে আপনি দেখবেন যে 2005 সালেও কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গুরুতর আপত্তির কথা জানানো হয়েছে এবং সহযোগিতার ক্ষেত্রগুলি খুব সংকুচিত ছিল, সীমিত ছিল দীর্ঘদিন ধরেই আসলে র্যাবের সঙ্গে। ফলে র্যাব বাহিনী হিসেবে, এলিট বাহিনী হিসেবে এবং একটা বড় জিনিস যেটা ঘটেছে সেটা হচ্ছে র্যাবের এগুলির ক্ষেত্রে সংশ্লিষ্টতা খুব সুস্পষ্ট এবং খুব ডকুমেন্টেড। ওভারটাইম ডকুমেন্টেশনটা আসলে খুব স্ট্রং হয়েছে। সেই কারণে আসলে র্যাবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটাকেই মানে আমার কাছে মনে হচ্ছে যে ওইটা যুক্তরাষ্ট্রকে এনকারেজ করেছে টু টেক অ্যাকশন এগেইনস্ট পার্টিকুলার এজেন্সি, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ফলে এখন ধরুন পুলিশ বাহিনীর ক্ষেত্রেও আমাদের ডকুমেন্টস যদি দেখেন, আমাদের রিপোর্ট কিংবা পুলিশ বাহিনীর সংশ্লিষ্টতা আছে, এটা সম্পর্কে সন্দেহের কোনো কারণ নেই। পুলিশ বাহিনীর একটা বড় রকম ভূমিকা আছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গত ধরুন প্রায় 16-17 বছরের তো ইতিহাস, এর মধ্যে একটা বড় রকমের সময় আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের অভিযোগগুলো তাদের বিরুদ্ধে বেশি উঠেছে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে র্যাবের বিরুদ্ধে অ্যাকশনটা নেওয়া হচ্ছে ইউএস গভর্নমেন্টের সম্ভবত। কিন্তু মনে রাখতে হবে যে আসলে সিম্পটোম্যাটিক, অর্থাৎ র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুধুমাত্র র্যাবের কাছে মেসেজটা পাঠানো নয়। যে কোনো দেশের একটি বাহিনী, যে বাহিনীর বিষয়ে যেটাকে আমি এলিট ফোর্স বলছি, যে এলিট ফোর্সের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হয় তখন একটা মেসেজ থাকে। কিন্তু এই মেসেজটা আপনাকে বুঝতে হবে যে জেনারেলি স্পিকিং এটা মানে ওভারঅল হিউম্যান রাইটস সিচুয়েশন সম্পর্কে। এবং ট্রেজারির যে বক্তব্য সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নটা গুরুত্ব পেয়েছে, সেভাবে বিবেচনা করতে হবে। এখন সামগ্রিকভাবে যে এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে আমরা আসলে 3 বছর এটা দেখার চেষ্টা করেছি, সুস্পষ্টভাবে জায়গাগুলো চিহ্নিত করার চেষ্টা করেছি যাতে করে আপনি আলী রিয়াজ একজন সাংবাদিক একটু প্রশ্ন করতে চান, আপনি কি পরে নেবেন? না 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 এখনই দিতে পারেন, অসুবিধা নেই। শেখ সাবিহা প্লিজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। সাবিহা আপনাকে শুনতে পাচ্ছি। স্যার এখনো তো পুরো রিপোর্টটা আমাদের পড়ার সুযোগ হয়নি। আমার একটা কৌতূহল ছিল যে 10টা ঘটনার ডিটেল রিপোর্ট করা হয়েছে। আমরা জানি যে একটা ক্রসফায়ার হওয়ার পরে বেশ কয়েকটা পর্যায় আছে এটাকে বৈধতা দেওয়ার। আমাদের আইনে তো বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার বলে কিছু নেই, শুধু জাস্টিফাই করা হয় যে গুলি ছোড়াটা ঠিক ছিল কিনা আইন অনুযায়ী। তো এখন যে জিনিসটা আমার জানার ছিল, এই 10 জনের ক্ষেত্রে কি আপনাদের পক্ষে কাগজপত্রগুলো জোগাড় করা সম্ভব হয়েছিল যে তাদের বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছিল ক্রসফায়ারের পরে, সেখানে আর কোনো আসামি ছিল কিনা, কিংবা যে কাজটা জেলা প্রশাসন যে জাস্টিফিকেশনের কাজটা করে সেই কাগজগুলো কি আপনাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়েছিল? এটুকু। আমরা ওই সমস্ত কাগজ সংগ্রহ করার চেষ্টা এই ক্ষেত্রে করিনি। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ফ্যামিলির এলিগেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি কিভাবে এক্সপ্লেইন করছে। আমরা এই প্রিলিমিনারি স্টেজে আমরা যেটা ডকুমেন্ট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে 10টি কেস, ধরেন অল টুগেদার 591 কেসেস, তো 10টি কেস আমরা নিয়েছি স্যাম্পল হিসেবে যে এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কন্টেনশাস।
যে কোনোটাই আসলে খুব স্পষ্টভাবে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য যেগুলো পাবলিকলি তারা বলছেন সেগুলো খুব বেশি মানে সাফিসিয়েন্টলি জাস্টিফাই করে না। কোনো অবস্থাতেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো জাস্টিফাই করেই না, কোনো আইনই করে না। নেভারদালেস এই ক্ষেত্রে আরো বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে তাদের এই পাবলিক ডকুমেন্টস, পাবলিক স্টেটমেন্টস গুলো আসলে ইন মেনি ইনস্টেন্সেস অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলি খুব অ্যাম্বিগুয়াস এবং অভিযোগগুলোর ক্ষেত্রে ভিন্ন রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। আমরা প্রিলিমিনারি ভাবে সেটাই ডকুমেন্ট করতে চেষ্টা করেছি এই ক্ষেত্রে। আপনার প্রশ্নের কি উত্তর দেওয়া থ্যাংক ইউ পাওয়া স্যার, গেল? থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ। সামগ্রিকভাবে এই প্রতিবেদনটার একটাই লক্ষ্য, আমরা কিছু এভিডেন্স বেসড কথাবার্তা বলতে চাচ্ছি যে এইগুলোর ক্ষেত্রে সুস্পষ্টভাবে আমরা 591টা কেসে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সি যুক্ত হয়ে পড়েছে এবং এক ধরনের সেন্স অফ ইম্পিউনিটি যে তৈরি হয়েছে, এটা খুব বিপজ্জনক। এই যে ধরেন স্বাধীন ভাই বলছিলেন সোসাইটাল ইম্প্যাক্ট তো একটা ভয়াবহ জিনিস আছে, আমরা ইন্টলারেন্স যে জায়গাটা পেয়ে গেছি। তারপরে ধরেন ডিসকোর্সের দিক থেকে যেটা তো এখন সেগুলির ইম্প্যাক্ট ছাড়াও আপনি যদি একেবারে প্রাইমারিলি বেসিক ফাউন্ডেশনাল অর্থে হিউম্যান রাইটস এর প্রশ্নে আমরা এটা দেখার চেষ্টা করছি যে যে কোনো দেশে একটা লোকের বেঁচে থাকার অধিকার আছে, লাইফের অধিকারটা ইনএলিয়েনেবল তো কেউ নিয়ে নিতে পারে, রাষ্ট্রের সেটা প্রোটেক্ট করা উচিত, রাষ্ট্রীয় বাহিনী সেটা করছে না এবং সেটার এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি, খুব মানে এক্সটেন্সিভ এভিডেন্স দেখতে পাচ্ছি। এখন সাংবাদিক যারা আছেন তারা আপনারা ফলো আপ করতে পারেন এবং আমি আশা করি যে ধরেন পলিসি মেকার্স লেভেলেও এক ধরনের ডিসকাশন যদি হয় তাহলে বেনিফিটেড হব। এবং কিছু কিছু ক্লিয়ার রেকমেন্ডেশন আছে, রেকমেন্ডেশন গুলো যদি হাইলাইট করা যায়, যে যেমন ধরেন ক্ষেত্রে টাইম বাউন্ড ইনভেস্টিগেশন ক্ষেত্রে আমরা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন গুলো এখন এখানে বলছে যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট হয়, ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আমরা দেখতে পাই না ইনভেস্টিগেশনের। সেই জন্যই খুব ক্লিয়ারলি এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন পাই যে যেখানে হিউম্যান রাইটস গ্রুপের ইনভলভমেন্ট থাকবে, যারা ইস্যু করবে, বলেছি যে এমনকি ন্যাশনাল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপ, সোসাইটির মেম্বার এবং জার্নালিস্টদের ইনভলভমেন্টের কথা আমরা বলেছি, যাতে করে এটা পাবলিকলি অ্যাভেলেবল হয় আর কি। প্রফেসর রিয়াজ, আরেকটি প্রশ্ন ছিল, আমি কি বলবো এখন? জি জি বলুন। এটি নিউজে মুক্তাদির রশিদ রোমিও করেছেন আপনাকে, ইজ দেয়ার এনি কম্পাইলেশন অফ সিমিলার পার্টনার of extrajudicial killing of Jatiyo Rakhi Bahini? Is there any similarity of Rakhi Bahini and RAB in particular? Do you think executive inquiry should be made public from administration? Pattern hobe actually, is there any compilation of similar pattern of extrajudicial killing of Jatiyo Rakhi Bahini? রবি, 1972-75 সময়ের বিভিন্ন সময় জাতীয় রক্ষী বাহিনীর বিরুদ্ধে যে সমস্ত কিছু প্রাইভেটলি ডকুমেন্টেড হয়েছে। আহমেদ মুসা বলে একজন একটা বই আছে বাংলায়, সেটার মধ্যে আছে বাংলায় ধরেন বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড বিষয়ে আরেকটি বই আছে, সেখানে আছে। এরকম ইন্ডিপেন্ডেন্টলি আলাদা ভাবে হয়েছে। ওই সময়ে যে মামলাগুলি হয়েছিল, বিশেষ করে যার উল্লেখ আছে ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখায়, সম্ভবত সঙ্গে যুক্ত ছিলেন ওই কমিটির সঙ্গে, নাগরিক অধিকার রক্ষা কমিটি, কিছু ডকুমেন্টেশন হয়। এটা পরবর্তী সময়ে কিছুই হয়নি, অভাবও ছিল আসলে। পরবর্তী সময় আমরা এখন যতটা এই বিষয়ে অনেক বেশি অ্যাওয়্যার এবং অনেক বেশি ভোকাল হওয়ার চেষ্টা করছি এবং ইনক্রিজিংলি ক্লিয়ার প্যাটার্ন তৈরি হয়েছে। সেই প্যাটার্নটাই ভয়াবহ। 72-75-এ ওয়াইড স্প্রেড ছিল, কিন্তু এখন এক ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে এবং এক ধরনের ক্লিয়ার ইম্পিউনিটি ফিল করছে, হায়ারার্কির দিক থেকে একেবারে লো লেভেল পর্যন্ত সেটা স্প্রেড করেছে। এগুলি খুব ড্যামেজিং। আর বাংলাদেশে এখন ধরুন দাবি করা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, তো এইগুলি বন্ধ করা ছাড়া তো আপনি নিজেকে গণতন্ত্রের ক্ষেত্রে বড় কোনো ব্যর্থতা থেকে যাচ্ছে। তো এই কারণে আমি এখানেই শেষ করি যে আসলে এই রিপোর্টটা যদি আলোচনার সূত্রপাত করতে পারে
এই বিষয়ে আরো এভিডেন্স বেসড এবং পলিসি মেকারসদের অ্যাটেনশন ড্র করতে পারে, সেটাই হচ্ছে কাজ এই মুহূর্তে। শুধুমাত্র এই যে স্বাধীন ভাই বললেন, ঢাকা ট্রিবিউন থেকে প্রশ্ন করেছে, আমরাও দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনার সংখ্যা ডিসেম্বরের 10 তারিখের পরে কমেছে। তো এখন সেটা তো স্টপ গ্যাপ মেজার। হ্যাঁ, রিডিং বন্ধ করার জন্য আপনি এই মুহূর্তে একটা কিছু দিয়ে মানে এক ধরনের ব্যান্ড-এইড ব্যবহার করছেন, কিন্তু ইনস্টিটিউশনাল রিফর্ম করা ছাড়া এবং এগুলির ইনভেস্টিগেট করা ছাড়া, কেন ঘটছে, কিভাবে ঘটছে, কেন এবং এটা কিভাবে এই পারপেট্রেটররা পার পেয়ে যাচ্ছেন, সেগুলো আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে 3 মাস 6 মাস পরে আবার ঘটতে শুরু করবে। সাময়িক ব্যবস্থা দিয়ে এর সমাধান করা যাবে না। আর যদি স্যাংশন অর্থ বলেন, আমার মনে হয় না যে সাময়িক ব্যবস্থা স্যাংশন তুলে ফেলার ক্ষেত্রে কোন রকম কাজ এটা যে দেবে, এটা মনে করি না। ফলে আমাদের এই আলোচনাগুলো করা খুব জরুরি এবং এভিডেন্সের বেসিসে আমাদের কথাবার্তা বলার জায়গা আছে আমি মনে করি। ধন্যবাদ জিলুর। ধন্যবাদ প্রফেসর ডক্টর আলী রিয়াজ। আমি আজকের এই ওয়েবিনারে ইতিটা আনবার জন্য অনুরোধ করছি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। অনেকে হয়তো জানেন যে ডক্টর চৌধুরী একটি সরকারি দায়িত্ব আছেন, কিন্তু তার এই বক্তব্য চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত মতামত। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিলুর রহমান। আজকের এই ওয়েবিনার প্রধান মুখ্য এই প্রেজেন্টেশনের চিফ মেইন ইনভেস্টিগেটর প্রফেসর আলী রিয়াজ, তাকে ধন্যবাদ দেই যে ডাটাগুলিকে উনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন এবং কয়েকটা বিষয় প্যাটার্ন বেরিয়ে এসেছে যে ইলেকশনের আগ দিয়ে যে কোনো একটা ওসিলায় বেশ কিছু হত্যাকাণ্ড, নির্বিচার হত্যাকাণ্ড ঘটানো হয় টু ক্রিয়েট এ সেন্স অফ টেরর, এক ধরনের ভয়ের একটা সংস্কৃতি সৃষ্টি করা হয়। তার আগে আমি একটু বলে নেই, আমার গলার একটু সোর থ্রোটের জন্য আমি হয়তো আমার সম্পূর্ণ বক্তব্যটা দিতে পারবো না। আর আমার এই বক্তব্যটা হচ্ছে একান্তই ব্যক্তিগত এবং সিজিএস এর চেয়ারম্যান হিসেবে, অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয়। এই কথা একটু বলে নেওয়া ভালো, কারণ ডিজিটাল সিকিউরিটি বলে একটা বিষয় এখনো কিন্তু কালো মেঘের মতো আমাদের এই বাংলাদেশের আকাশে ভেসে বেড়ায়। সবকিছু চিন্তা করেই যে কথাগুলো আমি বলতে চাই যে আমাদের সমাজে 3টা ডার্ক এলিমেন্ট আছে। একটা হচ্ছে যেটা বাক স্বাধীনতা হরণ করে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক একটি কালো মেঘ, আর একটা হচ্ছে যে গুম করে ফেলা হয়, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে যে বন্দুকযুদ্ধ বা নির্বিচারে হত্যা, এই বিষয়টা। এই 3 ডার্ক এলিমেন্ট একটা এভিল ফোর্সে রূপান্তরিত হয়েছে। এই এভিল ফোর্সের বিরুদ্ধেই কিন্তু ফাইট করে যাচ্ছি। এখানে আমি সিজিএস এর সাথে জড়িত আছি, আমি জানি এই সব তথ্য সংগ্রহ করা কিন্তু অনেক কঠিন বিষয়, সহজে পাওয়া যায় না, এবং যারা আনতে চান, কালেক্ট করতে চান, তারাও অনেক ধরনের হেনস্থার শিকার হন, এবং এমন কিছু প্রকাশ করা যায় না যার পেছনে যথেষ্ট পরিমাণের এভিডেন্স, অর্থাৎ পত্র পত্রিকায় ছাপা হয়েছে কিংবা কোনো জায়গায় মানে যেটাকে আপনার ডিফেন্ড করার মতো। কিন্তু আমি বলতে চাই এর বাইরেও কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে বা কিলিং হয় নাই। শুনবেন যে এই জমি কিনবে, সোর্সের খবর দিয়েছে, ওকে তুলে নেওয়া হলো, বলা হলো রাতের ভিতরে 10 লক্ষ টাকা যদি না দেওয়া হয় তাহলে তাদেরকে ক্রসে দিয়ে দেওয়া হবে, ক্রস ফায়ারটা বলে না, ক্রস করে ক্রসে দেওয়া হবে। অনেক সময় টাকা দিয়ে বেরিয়ে আসে, এই সংখ্যা কত, বহু সংখ্যক। আবার যে বন্দুক যুদ্ধে মারা যায় ক্রস ফায়ার, সেটাও কিন্তু একমাত্র বন্দুক যুদ্ধেই নয়, আপনার ট্রাকের সামনেও কিন্তু ফেলে দেওয়া হয়, এ ধরনের কথাও আছে। কিন্তু সেগুলো তো আমরা ইনভেস্টিগেট করতে পারি নাই, আমাদের নিজস্ব সীমাবদ্ধতা আছে।
তাহলে যদি দেখা যায় যদি একটা স্বচ্ছ কমিশন, স্বচ্ছ বিচার বা ইনভেস্টিগেটিভ প্রসিডিওর যদি থাকতো তাহলে কিন্তু বেরিয়ে আসতো, যেমন আর্জেন্টিনায় বেরিয়ে এসেছে। আমি আর একটা উদাহরণ দেই, আঞ্জুমানে মফিদুল যে প্রায় ১,৫০০ লোককে আপনার বিয়াওয়ারিশ লাশ দাফন করেন, এরা কারা? এদের সম্বন্ধে আমরা কিন্তু কিছু জানি না। সবই যে আপনার গুলি চিহ্ন থাকবে তা তো না। জিয়াউর রহমানের আমরা দেখেছি যে এই আপনি গ্যাটোরিং করে সিল্কের উন্না দিয়ে পেঁচিয়ে জেলের মধ্যে মারা হতো এবং বলা হতো হার্ট অ্যাটাকে মারা গেছে। সেই জন্য কঠিন ভাবে, নির্মোহ ভাবে আমাদের এই রাষ্ট্রের, আমাদের এই সরকারের, আমাদের সমাজের এই কালো মেঘ, এই এভিল ফোর্সের বিরুদ্ধে ফাইট করা দরকার। তার জন্য প্রথমে জানা দরকার এই অপরাধটা কতটা ছড়িয়েছে, সমাজকে কতভাবে মানে ব্যাহত করতেছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি যে দায়হীনতা। সবাই ভাবে যে আপনার হত্যাকাণ্ড করার পরে পার পেয়ে যায়, পার পেয়ে গিয়েছিল বঙ্গবন্ধু হত্যাকারীরা, জেল হত্যাকারীরা পার পেয়ে গিয়েছিল। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে চেষ্টা করে এই বিচারের আওতায় এনেছেন। জাতি কিন্তু অনেকটা মুক্ত হয়েছে যখন বিচারে আনে আপনার তার সে বিচার পার্সিয়ালি হলেও সবাইকে আপনার শাস্তি দেওয়া যায়নি, কিন্তু তাদেরকে দণ্ডিত করা গেছে। এটা একটা, কিন্তু সেই আলোকে আরেকটা কথাও আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। অপারেশন ক্লিন হার্টের সময় যে ৬৭ জন, কেউ বলে ৩৭ জন, যে কয়জনই হোক, তাদেরকে যে হত্যা করা হয়েছে, তাদের বুকে হাত পা বেঁধে বুকের উপরে দূরের থেকে বুকে এসে আপনার নিরাপত্তা বাহিনীর লোকেরা লাফিয়ে পড়তো, পা জোর ভেঙে যেত, তারপরে বলা হতো যে তার হার্ট অ্যাটাকে মারা হয়েছে। তো তারপরে অপারেশন ক্লিন হার্ট, পরিষ্কার হার্ট। এবং এখানে সবচেয়ে বড় এটা বিভিন্ন নেতাদের কথায়, আপনার নারায়ণগঞ্জের বিএনপির এক নেতা বলেছেন লিস্ট হয়েছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অফিসে পিএমওতে, সেই আমলে ২০০৩ সালে, যে মারা হবে, হত্যা করা হবে অপারেশন। তাহলে কি হচ্ছে, স্টেট স্যাংশন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, ইনডেমনিটি দেওয়া হয়েছিল। ইনডেমনিটি যাই হোক, পরে আমাদের আইনজীবীরা এটাকে উঠাতে সক্ষম হয়েছেন, বিচার তো করা যায়নি। কেন বিচার করা যায়নি? আমি বলি, এখানে অ্যাডভোকেট লীনা খান আছেন, অ্যাডভোকেট মঞ্জুর হাসান, উনিও আইনের বিষয়ে আছেন। আমি মনে করি কি এখানে এই অপারেশন ক্লিন হার্টে যারা প্রথমে লিস্ট করে মানুষজনকে এইভাবে বিচারের আওতায় আনার জন্য মামলা করে দিন, অপরাধ হয় না। সুতরাং আমার মনে হয় কি যে বিচার শুরু হয়েছে সেই বিচারকে চালাতে দরকার। কিন্তু এখানে কিন্তু এই যে আপনার এই অপারেশন ক্লিন হার্টে সিনহা সিনড্রোম ইন রিভার্স, মেজর সিনহার বিচারটা তো তাড়াতাড়ি হয়েছে কেন? যে সে একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনীর লোকজন সবাই তার বিচার চেয়েছে, সুতরাং বিচার হয়েছে। কিন্তু একরামুল হক তার তো তদন্তই, তার কেসই করতে পারেনি, সেখানে নিয়ে কিন্তু আমরা কোনো কিছু বলতেছি না। এইখানে যেটা হয়েছে অপারেশন ক্লিন হার্টে, মারা গেছে তারা নাগরিক, অপরাধী হতে পারে, তারা নাগরিক, বাংলাদেশের যুদ্ধ হয়েছে, নাগরিক, জনগণের বিচার পাওয়ার অধিকার ছিল। তারা যত বড়ই, তাদের যত মামলাই থাকুক, তাকে তার যে ডে ইন দ্য কোর্ট, সেটা তো আমরা এনশিওর করতে পারিনি। সেখানে যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী দপ্তরে বসে সেখানে বসে লিস্ট করে মারা হয়, ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা গণহত্যার পর্যায়ে পড়ে যায়। আমি বলি, বললেই হবে না, এখানে মামলা করতে হবে, এভিডেন্স জোগাড় করতে হবে, তারপরে এভিডেন্স সবাই মিলে করেন। এই পয়েন্টটা বলি। আর একটা হচ্ছে, আমি খুব একটু বলতে পারবো না, কিন্তু অনেক কিছুই বলার ছিল, যে আমাদের যে রাষ্ট্র, রাষ্ট্রের কথা বলি, সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের কথা বলি,
যদি মানব অধিকার না থাকে, মানুষের অধিকার, জীবনের অধিকার, কথা বলার অধিকার, কিছু যদি না থাকে, তাহলে সেই সেই উন্নয়ন কিন্তু কোনো কাজে লাগে না। সেই উন্নয়ন হয় ডার্ক উন্নয়ন, একটা কালো উন্নয়ন হয়। উন্নয়ন সৎ হবে, মানুষের অধিকার থাকবে, মানুষের ফ্রিডম থাকবে, কিছুই থাকবে। আজকে আমি ফিজিক্যালি সিক। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই জানাই সুন্দর আলোচনা, সবাই এসেছেন, সবাই সাহস নিয়ে এই গণতন্ত্রের কথা, মানুষের অধিকারের কথা বলেছেন। জানাই ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার চেয়ার। আবারও সিজিএস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রফেসর আলী রিয়াজ এবং টিম, মাতাবুদ্দিন চৌধুরী, দীপাঞ্জলি রায়, সুমাইয়া জাহিদ এবং যারা এই কাজ করেছে প্রফেসর আলী রিয়াজের সঙ্গে, তাদের জানাই। অ্যাডভোকেট এলিনা খান, সাদির মালিককে তাদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানাই। যেসব সাংবাদিক সংবাদ সংগ্রহের আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ ফেসবুক, ইউটিউব এবং টুইটারে যারা এই ওয়েবিনারটি ফলো করেছেন তাদের সকলকে। এবং সব কথার মূল কথা যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখানে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সবচেয়ে মূল লড়াই যেটি, সেটি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, শক্তিশালী করবার দিকে আমাদের সকলকে নজর দিতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার জন্য শুভকামনা, সবাই নিরাপদে থাকবেন এবং